এক গ্লাস দুধের মধ্যে যদি একটা মাছি পড়ে যায়, সেই দুধটা যেমন নষ্ট হয়ে যাবে, তেমনি অ্যাডমিশনের এই টাইমটাই যদি তুমি একটু ট্র্যাকবিহীন হয়ে যাও, তাহলে কিন্তু তোমার একটা কাঙ্ক্ষিত লক্ষ্য ক্র্যাক করা কঠিন হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে নিচ্ছ অ্যাডমিশনের জন্য, সেই প্রত্যাশা নিয়ে আজকে আমি ক্লাসটা শুরু করি। দেখো এখানে আজকে আমি কি বলছি, যে আইকিউ স্পেশাল ক্লাস। হ্যাঁ, আইকিউ তো বুঝোই, আমি আগেও বলছি এটা নিয়ে ক্লাস নিছি। তো আজকে যে ক্লাসটা নিব, এটা স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে যারা একদম আইকিউ তে কি মানে জিরো আছো, তাদেরকে আজকে ইনশাআল্লাহ জিরো থেকে হিরো করে দিব। বুঝছো কি বললাম? তো তোমরা যে যেখানেই আছো তাড়াতাড়ি জয়েন করে ফেলো, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। কারণ যাদের মূলত অনেকেরই টার্গেট থাকে যে ওই যারা সাভার, মানিকগঞ্জ, রাজবাড়ী, ঠিক আছে, ওদিকের, তাদের কিন্তু বেশিরভাগ টার্গেট থাকে যে ঢাকা ভার্সিটি যদি না হয় পরবর্তীতে কিন্তু তাদের বেশিরভাগ টার্গেট থাকে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং সেম কথা যাদের বাসা কি চিটাগং, ফেনী, ঠিক আছে, বা হচ্ছে কক্সবাজার বা রাঙামাটি, খাগড়াছড়ি ওদিকে, তাদের কিন্তু একটা টার্গেট কি থাকে যে চিটাগং বিশ্ববিদ্যালয়। আর এই চিটাগং বিশ্ববিদ্যালয়ে তুমি যদি ডি ইউনিট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, তোমাকে আইকিউ অবশ্যই জানতে হবে। তো আজকে আমরা এই যে আইকিউ যে স্পেশাল ক্লাস জিরো থেকে হিরো, এখানে আমরা আইকিউ এর 5টা টপিক নিয়ে কথা বলবো। এই আইকিউ এর মধ্যে কিন্তু ভাইয়া আমি বারবার বলেছি যে কি হয়, আমার এখানে ম্যাথমেটিক্যাল টার্ম থাকতে পারে, আমার এখানে অ্যালফাবেট থাকতে পারে, নিউমেরিক সিরিজ থাকতে পারে, তারপর আমার স্পেলিং থাকতে পারে, আমার এখানে ব্লাড রিলেশন থাকতে পারে, মিরর রিফ্লেকশন থাকতে পারে, ডিরেকশন, এই সব কিছু নিয়ে কিছু কিছু টপিক নিয়ে আজকে আমরা 5টা টপিক, যেগুলো একদম কি মানে তোমার রিপিট হয়। তুমি যদি মানে অ্যাডমিশনের বিগত বছরের প্রশ্নগুলো দেখো, প্লাস হচ্ছে তুমি যদি যে কোনো পরীক্ষা যেমন বিসিএস বলো, চাকরি পরীক্ষা বলো, আইকিউর কি একদম আসেই। তো তার আগে এই যে দেখো একটা ছবি এখানে, এই যে ধন্যবাদ, থ্যাঙ্কস লেখা, কেউ কি বলতে পারবা এটা কি? এরকম জায়গা মূলত কোথা থেকে? এটা কিন্তু স্থলবন্দর, বুঝছো? এটা হচ্ছে বাংলা বান্ধা স্থলবন্দর। কি বললাম? বাংলা বান্ধা স্থলবন্দর। তাহলে দেখো এই যে ছবিটার মধ্যেও কিন্তু একটা কি তোমার তোমার কি জিকে বলতে পারো, এবং জিকেও কিন্তু আইকিউ এর একটা অংশ। জানো অনেক সময় দেখা যায় যে এরকম দিয়ে দিল যে ঢাকা, নয়াদিল্লি, ইসলামাবাদ, ঠিক আছে, নেপাল। তো এখন আলাদা কোনটা? ঢাকা যেমন বাংলাদেশের রাজধানী, তো ইসলামাবাদ কি পাকিস্তানের রাজধানী, নয়াদিল্লি কি ভারতের রাজধানী, কিন্তু কি নেপাল কি একটা দেশ, রাজধানী না। তো এই যে দেখো, তো বাংলা বান্ধা স্থলবন্দর কোথায় অবস্থিত? এটা হচ্ছে পঞ্চগড়। ওই যে আমরা পড়ি না যে টেকনাফ থেকে তেতুলিয়া, ওই তেতুলিয়া, এই যে এই ঠিক এই জায়গায় হচ্ছে কি তেতুলিয়া, বুঝছো? এই বাংলা বান্ধা স্থলবন্দর। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। দেখো আজকের প্রথম যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে কি ব্লাড রিলেশন। ব্লাড রিলেশন কথাটার মানে কি? ব্লাড রিলেশন কথাটার মানে হচ্ছে যে আমার ফ্যামিলিতে আমার বাবার সাইডের ফ্যামিলি আছে যাকে প্যাটার্নাল বলা যায়, মার সাইডের ফ্যামিলি আছে যাকে ম্যাটার্নাল বলা যায়। তো এখানে মামা, খালা, খালু বা হচ্ছে কি মানে চাচা, চাচি, দাদা, দাদি, মানে তাদের সাথে যে একটা সম্পর্ক, ওইটা নিয়ে যে আইকিউ এর টপিকটা হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে কি ব্লাড রিলেশন বলি। ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? ব্লাড রিলেশন বলি। তো এখানে একদম প্রথম যেই প্রশ্নটা আছে, এটা কি আছে যে বলছে যে ক খয়ের পুত্র এবং খ আর গ দুইজন বোন। খ আর গ কি বলছে? দুইজন বোন।
ঘ হচ্ছে গয়ের মা আর চ ঘয়ের পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কি কি বললাম বুঝছো? তো এই যে জিনিসগুলো আছে এগুলা কিন্তু যে এই যে তোমার ব্লাড রিলেশনের যে প্রশ্নগুলো এগুলো আমাদের প্রচুর ঝামেলা করে, যে এই এর সাথে তার সম্পর্ক, তার সাথে আরেকজনের সম্পর্ক। তো এটা কিভাবে করা যায়? আমরা না এটা করবো একটু জেনারেশন ভাগ করে। যেমন আমরা কি করব, যে এইটা একটা স্টেজ, এটা একটা স্টেজ। এখানে আমি কি লিখলাম, যে ধরো আমার জেনারেশন, আমি। এখানে কি লিখলাম, যে আমি। এটা জাস্ট বুঝো, পরে আমরা কোশ্চেনটা যাচ্ছি, আগে আমরা একটু বুঝে নিই, বেসিকটা বুঝি। যে এখানে আমি কি বললাম, যে এটা হচ্ছে আমি, মানে কি আমি, আমার বোন, আমার ভাই যারা। তারপরে স্টেজে কি হবে, আমি যদি একটু উপরে যাই কি হবে, আমার বাবা বা মা। কি হবে, আমার বাবা বা মা, মানে আমার আগের জেনারেশন। এরপরের কি স্টেজটা কি, এর আগের স্টেজটা কি, এটা হচ্ছে যে আমার দাদা বা কি নানা বা দাদি বা নানি। তো আমরা এই যে প্রশ্নটা আছে এইটাও চলো আমরা এভাবে সলভ করি, দেখবা যে একদম ইজি একটা ওয়েতে আমরা করে ফেলি। তো দেখো এখানে তোমরা যে যেখানে আছো একদম চলে আসো ক্লাসটাই, ঠিক আছে? 11:30টায় শুরু হওয়ার কথা ছিল, একটু টেকনিক্যাল ত্রুটির কারণে 10 মিনিট একটু লেট হয়েছে, আর 10 মিনিট। বাট তোমরা সবাই চলে আসো, একটা আইকিউর আমরা আজকে একটা জমজমাট ক্লাস করবো ইনশাল্লাহ। আমরা এখান থেকে অনেক কিছু শিখবো। আচ্ছা, একজন কমেন্ট করছো, তো ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। তো তোমার কমেন্টটা সঠিক কিনা আমরা চলো একটু দেখি করে। আমাকে কি বলছে, ক ক খ এর পুত্র, খ এর পুত্র, তাহলে খ কি বাবা, ক কি খ এর পুত্র। তাহলে এই যে ক, এই ক কি ছেলে, আর খ কি বাবা। এই যে আমি কিন্তু বললাম যে দেখো, তো ছেলে কি, আমি ধরো ছেলে, তাহলে বাবা কি আমার আগের জেনারেশন, তাহলে বাবাকে লিখলাম কই উপরে। তারপর দেখো এটা গেল এই পর্যন্ত শেষ। তারপর খ আর গ দুইজন বোন, তাহলে এই যে খ, এই খ আর হচ্ছে কি গ, গ হচ্ছে কি খ আর গ দুইজন কি বোন। তাহলে এই যে দেখো এটা কি, তাহলে কি তোমার এই যে খ আর গ, তাহলে কি এটা কি বাবা হবে না মা হবে? যেহেতু বোন বলছে তাহলে কি মা হবে। আমাকে কিন্তু পুত্র বলছে, কিন্তু আমাকে কিন্তু সেটা বলে নাই যে বাবা কি মা কিনা, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব, যেহেতু আমাকে বলছে যে খ আর গ দুইজন বোন, তাহলে খ কি মা, আর এই ক হচ্ছে কি তার ছেলে। পরবর্তীতে ঘ হচ্ছে গ এর মা। তাহলে ঘ, এই যে ঘ, এই ঘ হচ্ছে কি আবার গ এর মা। তাহলে গ এর মা মানে কি আরেক জেনারেশন উপরে, এই ঘ, ঠিক আছে? মানে আমার মা, এই কি খালা, ঠিক আছে? তাহলে উনি কি আমার নানি বা নানু। যেহেতু কি বলছে ঘ হচ্ছে গ এর মা, আর ঘ এর পুত্র, আর চ কি চ হচ্ছে ঘ এর পুত্র। তাহলে ঘ এর আবার পুত্রকে, পুত্র হচ্ছে চ, তাহলে ঘ এর আবার পুত্র, পুত্র হচ্ছে কে চ, মানে চ কে তাহলে আমি কি বলতে পারি, তাহলে চ হচ্ছে কি আমার মামা। চ কি আমার মামা। তাহলে এই যে চ, খ এবং গ, তারা কি তিন ভাই বোন, আমার মামা খালা। তাই না? তো এইখানে লাস্টে প্রশ্নটা কি বলছে ভাইয়া, চ এর সাথে ক এর সম্পর্ক কি, ঠিক আছে? চ এর সাথে ক এর সম্পর্ক কি? তাহলে এই যে এই চ এর সাথে ক এর সম্পর্ক কি হবে, চ কি হবে আমার মামা হবে না, এটা পিতা পুত্র কিন্তু হবে না। তাহলে বুঝতে পারছো ভাই আমি এটা কিভাবে সাজাইলাম? এটা দেখো এখানে আমি আবার একটু রিপিট করে দেই, যে এই টাইপের ক্ষেত্রে আমরা কি বলবো, যে আমরা জেনারেশন ওয়াইজ আগাবো। আমাকে বললো যে আমি একটা ছেলে, আমি একটা মেয়ে, আমি থাকবো সবার নিচে। আমাকে বললো আমার বাবা, আমার মা, তারা কি এক স্টেজ উপরে। আমাকে বললো আমার দাদা দাদি বা নানা নানি, তারা কি আরেক স্টেজ উপরে। তাহলে এইখানে আমাকে প্রথমে বলেছিল যে ক খ এর পুত্র, তাহলে খ এর পুত্র হচ্ছে কি ক,
এবং ওই খ আর গ দুইজন বোন। এখন যদি বোন না হতো তাহলে কিন্তু খ কি হতো, আমার বাবা হতো, কিন্তু যেহেতু বোন বলেছে তাহলে খ কি, আমার মা। ঠিক আছে, তাহলে ক হচ্ছে ছেলে মানে আমি, এবং কি বলছে যে খ আর গ যেহেতু দুইজন বোন তাহলে খ গ দুইজন বোন, এবং গ কি, আমার খালা। সবাই গভীর মনোযোগ দাও একদম ক্লাসটা, ঠিক আছে? এটা বুঝতে হবে, তুমি যে একটা পারো ভাইয়া তুমি সব পারবা, একটা পারলে তুমি সব পারবা, একদম এই রিলেটেড সব পারবা। যে এইভাবে জেনারেশন ওয়াইজ আমি উপরে উঠবো, এক জেনারেশন থেকে আগের জেনারেশনে যাব। আবার কি বলছে, এই ঘ হচ্ছে কি, গ এর মা। তো ঘ হচ্ছে গ এর মা মানে কি, আমার মায়েরও মা মানে আমার নানি, আবার আমার খালারও মা মানে কি আমার নানি। ঠিক আছে, তো আবার ওই যে চ, আরেকটা কি চ আসছে নতুন, এই চ কি, আবার ঘয়ের পুত্র মানে কি আমার নানির ছেলে মানে কি আমার মামা। তাহলে ক আর চ এর মধ্যে সম্পর্কটা কি, মামা ভাগ্নে। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পেরেছো কিনা একটু ক্লিয়ার বলো, একটু কমেন্টে ক্লিয়ার বলো। তাহলে ধরো যে আমরা পরের প্রশ্নটায় যাব। বুঝছো কি বললাম, যে এইভাবে তুমি যে জেনারেশন ওয়াইজ ভাগ করবে, এটা আমি টেকনিকটা আমি এখানে, ট্রিক্সটা আমি এখানে লিখে দিচ্ছি সাইডে। ট্রিক্সটা হচ্ছে লিখে দাও যে এটা হচ্ছে আমি, আমি মানে হচ্ছে কি প্রথম জেনারেশন, প্রথম। পরে হচ্ছে কি আমার বাবা বা আমার মা, এটা কি দ্বিতীয় জেনারেশন। তারপর হচ্ছে কি আমার দাদা বা নানা মানে কি তৃতীয় জেনারেশন। এই যে একটা কথা না, এই যে সাইডে যে লিখলাম, এই সিম্পল জিনিসটা যদি তুমি বুঝতে পারো না, তোমার হচ্ছে এইগুলা আর প্রবলেম হবে না। তুমি এই একটা যদি পারো, তুমি যদি এই একটা জিনিস বুঝতে পারো, তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তুমি এখন আজকে ট্রাই করো, বিশ্বাস না হলে ভাইয়া তুমি ট্রাই করতে পারো। তুমি ধরো যে কোনো আইকিউ এর কোশ্চেন গিয়ে তুমি এই রিলেটেড, তুমি ব্লাড রিলেশন গিয়ে ট্রাই করো, যে জাস্ট এটা চিন্তা করবা যে আমি, আমাকে বলছে আমার মানে ক্ষয়ের পুত্র, তাহলে ক্ষয়ের পুত্র মানে কি আমি হচ্ছি, মানে খ কি, যেহেতু খ গ আবার বলছে তাহলে আমার খালা আর মা, তাহলে আমি কি ছেলে। তারপর কি বলছে যে ঘ হচ্ছে গয়ের কি মা, তাহলে কি আমার নানি, এবং ঘয়ের পুত্রকে চ মানে আমার মামা, আমার খালার মার কি ভাই মানে আমার মামা। তাহলে ক আর চ এর মধ্যে সম্পর্ক কি, মামা ভাগ্নে, তাই না? তাহলে সম্পর্কটা কি হবে, আনসারটা হবে যে মামা ভাগ্নে। এই আচ্ছা, একজন কমেন্ট করছে কোন গ্রুপ এটা, এটা হচ্ছে তোমার, তুমি সায়েন্স হও, আর্টস হও, কমার্স হও, যাই হও না কেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি যদি বি ইউনিট এবং চিটাং ইউনিভার্সিটি যদি তুমি ডি ইউনিটে পরীক্ষা দাও ভাইয়া, তোমাকে কি এই এটা আনসার করতে হবে, আইকিউ থেকে আসে। ঠিক আছে, আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই। আমাকে নেক্সট কোয়েশ্চনে বলছে, দেখো এটা খুবই একটা সহজ বাট হচ্ছে তেরা মার্কা প্রশ্ন। আমরা হয় না কি করি, যে জিজ্ঞেস করছে এই তুই ভাত খাইছিস, এই তুই খাইছি, আমি খাইছি কিনা তুই জানিস না, আমরা কিন্তু ডিরেক্ট বলি না কথাটা। ঠিক আছে, তুমি তো তোমার ফ্রেন্ডে জিজ্ঞেস করলা যে তুই ভাত খাইছিস, ও কি বলে যে আমি খাইছি কিনা তুই জানিস না। তো এই প্রশ্নটা হচ্ছে এরকম যে কি বলছে, দেখো পি হচ্ছে কিউ এর পিতা, পি হচ্ছে কি কিউ এর পিতা, তাহলে কিউ কি ছেলে, কিউ, কিউ এর পিতা যেহেতু বলছে কি পি, তাহলে পি হচ্ছে কি আমার বাবা। কিন্তু দেখো এই যে প্রশ্নটা, এইটাই কিন্তু সমস্যাটা হয়। দেখো আমাকে কিন্তু বলছে এখানে কি যে পি, পিটা কি কিউ এর পিতা, তাহলে কিউ এর পিতা মানে কি, মানে আমার বাবা, আমার কি বাবা। কিন্তু এইখানে আবার পরে দেখো কি বলছে, কিউ, এই কিউ পি এর ছেলে নয়। তাহলে ছেলে নয় মানে কি, কি হবে অবশ্যই ভাইয়া মেয়ে হবে। এইটাই কিন্তু অপশনগুলোতে দেখবা যে তোমার মানে একটা প্যাচ লাগে, বা এটা প্যাচ লাগে, এটা কিন্তু সাধারণ একটা সেন্স, আইকিউ মানে কিন্তু তোমার সেন্স কাজ করাইতে হবে। আমাকে বলছে যে ক ক্ষয়ের কি পিতা, ক কি ক্ষয়ের পিতা, তাহলে খ কি নিচে, কিন্তু খ কি তোমার হচ্ছে ওই পি এর কি ছেলে নয়, এই বা কয়ের কি ছেলে নয়, তাহলে কয়ের যেহেতু খ ছেলে নয় তাহলে তো অবশ্যই মেয়ে। বুঝতে পারছো জিনিসটা কি বললাম, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে, একদম মানে আনসারটা কিন্তু খুবই নর্মাল,
5 সেকেন্ড লাগে সর্বোচ্চ। বাট এরকম যদি কখনো বলে যে ক ক্ষয়ের পুত্র, ক কি ক্ষয়ের পুত্র, কিন্তু ওই খ কি কয়ের পুত্র নয় বা হচ্ছে ছেলে নয়, তাহলে ছেলে নয় মানে কি মেয়ে। সেম এটা কিন্তু বলছে যে এই পি হচ্ছে কি কিউ এর পিতা, তাহলে কিউ এর পিতা মানে কি আমার বাবা, আমি, এটা কি আমি। এখন এই যে আমিটা এটা কি বলছে পি এর ছেলে নয়, তাহলে এই কিউটা, এই কিউ যেহেতু পি এর মানে আমার বাবার যেহেতু আমি ছেলে নই, তাহলে কি তাদের সম্পর্কটা কি বাবা মেয়ে। বুঝতে পারছো কি বললাম? এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে এই যে আমাকে ছেলে নয় মানে কি, তাহলে মেয়ে, মেয়ে নয় মানে কি ছেলে, ঠিক আছে। এই তো এই যে জিনিসগুলা, হ্যাঁ এগুলো হচ্ছে এমসিকিউ আসবে, তোমার অপশন দেওয়া থাকবে, বাট তুমি যদি বুঝো তোমার কাছে একদম নর্মাল লাগবে। আমরা একদম বেসিক থেকে আজকে একটু কথা বলবো, তো এই জন্য আমরা আজকে এই জন্য ক্লাসটার নাম দিছি যে জিরো থেকে কি তুমি হিরো হবা ইনশাল্লাহ, ঠিক আছে, যদি ক্লাসটা একদম তুমি শেষ করতে পারো। দেখো তাহলে এই যে ছেলে নয় থাকলে কি হবে ভাইয়া, মেয়ে, মেয়ে নয় থাকলে ছেলে, তাহলে এই সম্পর্কটা কি বাবা মেয়ে, বাবা ছেলে হবে না। নেক্সট আমরা 3 নম্বর কোয়েশ্চেনে যাই। এইগুলো হচ্ছে কিন্তু আরো নর্মাল, যে এগুলো চিন্তা করবে যে এখন যে প্রশ্নগুলা এগুলো না নর্মালি চিন্তা করবা যে আপনার বাবার ছেলের মেয়ের খালা এরকম টাইপের প্রশ্নগুলা। তো এখানে আমাকে প্রথমে বলছে আপনার মানে কি আমার, আমার মায়ের বোন, মায়ের বোন মানে কি আমার মায়ের বোন মানে আমার খালা, আমার কি খালা, খালার ছেলে, খালার ছেলে, ছেলে মানে কি আমার ভাই, ভাইয়ের একমাত্র খালা, ভাইয়ের একমাত্র খালা মানে কি আমার মা। জিনিসটা কিন্তু বোঝার চেষ্টা করো সবাই, বুঝো কিন্তু জিনিসটা যে আপনার মানে আমার মা, আমার মায়ের বোন মানে আমার খালা, খালার ছেলে মানে আমার খালাতো ভাই, ভাইয়ের একমাত্র খালা, ভাইয়ের একমাত্র খালা, তাহলে একমাত্র খালা মানে কি সে আমার মাই। তো ওই মায়ের মেয়ে, খালার মেয়ে আপনার কি হয়, মায়ের মেয়ে মানে আমার মায়ের মেয়ে মানে কি আমার আপন বোন, ঠিক আছে। তাহলে আপনার কি হয়, এটা হচ্ছে কি বোন। বুঝছো কি হলো? এরকম ব্লাড রিলেশন অনেক প্রশ্ন পাবা, কিন্তু এই যে আজকে এই যে 4টা প্রশ্ন যে আলোচনা করতেছি, এই 4টা কি জানো, এগুলা বারবার রিপিট হয়। এই টাইপের গুলা কি বারবার রিপিট হয়। একজন কি বলছে যে এগুলা আমার আম্মু ভালো পারবে। এখন আম্মু ভালো পারলে তো হবে না, তোমার পারতে হবে, কারণ কি পরীক্ষা দিবা কিন্তু তুমি, তোমার আম্মু তো পরীক্ষা দিবে না। সো এটা জাস্ট নর্মালি চিন্তা করো, এটা তোমরা কিন্তু জানো, এগুলা কিন্তু তোমরা জানো নর্মাল, এগুলো আমাদের সেন্স যে আমার খালার মেয়ের কি ছেলের এরকম এ কি হয় ও কি হয়, নর্মাল একটা বিষয়। তো এটা বুঝছো আশা করি, ঠিক আছে, যে তোমার আমার ধরো যে কি খালা, খালার ছেলে, ঠিক আছে, কি আমার খালা তো ভাই, তো ওই ভাইয়ের কি খালা মানে আমার মা, আমার মায়ের মেয়ে মানে কি আমার বোন। এই দেখো 4 নাম্বারটা দেখো, সুমনের বাবা জামিল সাহেব। তাহলে সুমনের কি বাবা, সুমনের বাবা জামিল সাহেব, সুমনের দাদার মেয়ে, সুমনের দাদার মেয়ে, মেয়ে কি মানে ফুপি বা ফুফু, তোমরা যেটাই বলো না কেন। তাহলে সুমনের দাদার মেয়ে মানে আমার দাদা, ধরো আমি সুমন, এই যে এগুলো যে থাকে না, একটা ট্রিক্স তোমাদের বলে দেই, এই যে এগুলো থাকে না যে সুমনের, রহিমের, ঠিক আছে, কি বলে হৃদিতার, তারপর কি বলে যে রিনার, কনার, রহিমের, করিমের, এই রহিম করিমটাকে পরীক্ষার মধ্যে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য নিজেকে মানে তুমি কি করবা, এটা তুলনা করবা, মানে নিজেকে কল্পনা করবা যে আমি সুমন, এই সুমনটাকে আমি, সুমনের বাবা জামিল সাহেব মানে আমার বাবা জামিল সাহেব। আচ্ছা, তাহলে সুমনের দাদা মানে আমার দাদার মেয়ে আমার ফুপু, হ্যাঁ, ফুপুর ছেলে, ফুপুর ছেলে, তাহলে ফুপুর ছেলে মানে কি আমার ফুফাতো ভাই, আমার ফুপুর ছেলে মানে কি আমার ফুফাতো ভাই, ওই ভাইয়ের একজন মামা আছে, তাহলে আমার যে ভাই, ভাইয়ের মামা মানে কি আমার বাবা, আমার বাবা। তো মামার সাথে সুমনের সম্পর্ক কি, তাহলে কি এটা বাবা ছেলে, সম্পর্কটা কি বাবা ছেলে। এখন এই যে প্রশ্নগুলা, এগুলো অপশনে কিন্তু অনেক সময় বাবা ছেলে থাকে, আবার কি বাবা থাকে, তো বাবা থাকলে তুমি বাবা দিবা। তোমাকে কি বলছে যে সুমনের
সাথে মানে মামার সাথে শোভনের সম্পর্ক কি, তাহলে কি বাবা, বা বেশিরভাগ ক্ষেত্রে এরকম দিয়ে দেয় যে তোমার কি এই বাবা ছেলে এরকম টাইপের দিয়ে দেয়। তো এই যে এই ব্লাড রিলেশন যে এটা কথা বললাম, এটা কিন্তু মানে একটা তোমার আইকিউ ক্লাস যে আগেও নিয়েছি, বাট হচ্ছে ওইখানে কিন্তু কি বিগত বছরের কোশ্চেনগুলো কি আমরা আলোচনা করছিলাম, ঠিক আছে। তো আজকে যে একদম ক্লাসটা এটা কিন্তু একদম মানে বেসিক থেকে তোমাকে ধরে 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 আমি কিন্তু একদম করাচ্ছি ক্লাসটা, যে ব্লাড রিলেশন যে এই যে 4টা প্রশ্ন, তুমি যদি এই 4টা প্রশ্ন পারো না, তোমার ব্লাড রিলেশনে প্রায় 70%, অ্যাটলিস্ট 70% ভাইয়া শেষ, এটা আমি তোমাকে বলে দিলাম। তুমি এই 4টা যদি বুঝে থাকো, আমি যেভাবে বললাম তুমি যদি এইভাবে নোট করে রাখো, যে ট্রিক্সটা যে দেখাই দিলাম আগের প্রশ্নে, তুমি যদি এভাবে নোট করো, তুমি যাও না ব্লাড রিলেশন যে কোনো প্রশ্ন সার্চ দাও, ইনশাল্লাহ দেখবা যে তুমি পেরে যাবা, ঠিক আছে কি বললাম। আর যারা ধরো যে আমাদের কোর্সটা ইতোমধ্যে এনরোল করছো, তারা তো জানোই, বা হচ্ছে যারা এনরোল করে না তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের কিন্তু কি একটা একদম যারা আমাদের ব্যাচে অলরেডি কি ক্লাস করছে, গত 15 সেপ্টেম্বর থেকে কিন্তু কি ক্লাস শুরু হয়েছে, তো যারা ক্লাস করছে তাদের কি একটা আবার প্রাইভেট ডিসকাশন গ্রুপ আছে, তো ওইখানে কিন্তু সবাই কিন্তু কি করে তাদের সমস্যাগুলো বলে। তো আমরা কি করি যে তোমাদেরই দেখা যায় যে সহপাঠীরা আনসার দিয়ে দেয়, বা আমরা যারা আছি তোমাদের বাংলা ইংরেজি জিকের জন্য আমরা কি করি আইকিউর জন্য আমরা হচ্ছে তোমাদেরকে এই ওগুলো কিন্তু সলভ করে দিই বা বলে দিই। তো তোমরা যারা কোর্সে আছো অবশ্যই তোমরা ওই প্রশ্নগুলো যেগুলো এরকম করতে গিয়ে যদি আটকে যাও সেটা ওখানে দিবা, বা ছবি তুলে তুমি এটা আপ দিবা, তো অবশ্যই সলভ করে দিব, ঠিক আছে। তো দেখো আমরা নেক্সট টপিকটাই যাই। ভাইয়া আবার বলেন। আচ্ছা আবার বলবো, এটা কি বুঝো নাই? সুমনের বাবা, হ্যাঁ সুমনের বাবা মানে ধরো এটা তুমি ধরো কে বললা আবার বলে, আচ্ছা রনি, রনি হোসেন, হ্যাঁ তাহলে রনি তুমি চিন্তা করো যে রনি মানে কি তোমার বাবা, তোমার বাবার নাম ধরো সাপোজ ধরো জামিল সাহেব, হ্যাঁ তো রনির বাবা তোমার বাবা ধরো জামিল সাহেব, তো তোমার দাদার মেয়ে, তো তোমার দাদার মেয়ে কি রনি তোমার ফুপু, তো ফুপুর ছেলে মানে কি তোমার ভাই, ফুফাতো ভাই, তো তার একমাত্র মামা কি রনি তোমার বাবা, তো ওই মামার সাথে সুমনের মানে তোমার রনির তুমি তোমার সম্পর্ক কি তোমরা বাবা ছেলে, বুঝছো। এই চিন্তার বিষয়, এটা চিন্তার বিষয় না ভাইয়া, এটা খুবই ইজি, তুমি আজকে প্রথম করতেছো, তো অনেকেই আছো যে আজকে এটা প্রথম করতেছো, তো করার কারণে তোমার কাছে এটা একটু হার্ড লাগতেছে, ঠিক আছে, কিন্তু তুমি যখন এটা বারবার করবা না দেখবা যে একদম ইজি হয়ে গেছে, ঠিক আছে। দেখো আমরা পরের যে টপিকটা বললাম, এই যে টপিকটা, এই যে দেখো মিরর রিফ্লেকশন। এই মিরর রিফ্লেকশন মানে কি? আয়না বা প্রতিবিম্ব, তো বুঝো আয়না, মেয়েরা একটু যে সাজুগুজু করো, ঠিক আছে, আর ছেলেরা কি চুলটা স্পাইক করো, ঠিক আছে, শার্টটা ঠিক আছে কিনা একটু দেখো যে, তো এই যে মিরর রিফ্লেকশন তোমাকে কেমন লাগতেছে? মিররের একটা কি মিররের একটা টেকনিক হচ্ছে আগেই জেনে রাখো যে বাম হয়ে যায় কি ডান, আর এই ডান হয়ে যায় কি আবার বাম। কথাটার মানে কি, মিররে যেটা বাম হাত এটা তোমার ডান দেখাবে, আর যেটা তোমার ডান হাত ওটা কি বাম দেখাবে। ব্লাড রিলেশন ইজি ভাইয়া, বাকিগুলা হার্ড। হার্ড না ইনশাল্লাহ ভাইয়া, আজকে সব পানি করে দিব ইনশাল্লাহ, শুধু ক্লাসে থাকো শেষ পর্যন্ত। দেখো তা মিরর রিফ্লেকশন বলছে, তো মিরর রিফ্লেকশন ভাইয়া কথাটা কি, এটা কেমনে আসে জানো? এটা কিভাবে আসে আমরা পরে ধরো যে এখানে এখানে আমরা প্রশ্ন এগুলো আমরা দেখব, এর আগে আমরা একটু বেসিক বুঝে নিই, হ্যাঁ বেসিক। এই যে এখানে দেখো ইংরেজি 26টা লেটার, ইংরেজি 26টা লেটার, আমি কিন্তু এখানে একটা চিত্র তোমার নিয়ে আসছি। তো একটা প্রশ্ন আসে যে ইংরেজি অ্যালফাবেটের মধ্যে কতটি অক্ষর আয়নায় কোনো প্রতিবিম্ব তৈরি করে না? প্রতিবিম্ব তৈরি করে না, প্রতিবিম্ব তৈরি করে না মানে কি একই রকম থাকে। তো একই রকম কি কি থাকে আমরা যদি দেখি, দেখো এ কে যদি তুমি মিররে দাও, দেখো এটা এর মতোই থাকে, কিন্তু মিরর মানে কি এরকম, এই একটা মিরর, এই যেটা মিরর, যারা সায়েন্সে পড়ছে জিনিসটা আরো হচ্ছে ক্লিয়ার হওয়ার কথা, ঠিক আছে। দেখো তো এই যে এ কি হলো, কিন্তু বি দেখো কি হয়ে যাবে, বি কি উল্টে যাবে না, এই যে দেখো মিররে কি হয়ে যাবে উল্টে যাবে। সিও কি ডানমুখী আছে বামমুখী হয়ে যায়, একটা জিনিস মনে রাখবে যেটা ডানমুখী সেটা মিররে কি বামমুখী, এটা মনে রাখবা। তাহলে দেখো ডি ডানমুখী বাম হয়ে যাবে, ই ডান বাম ডান বাম ডান বাম, এইচ এইচ দেখো যা আছে তাই, আই
যা আছে তাই, যে ডান আছে বাম আছে ডান হয়ে যাবে, ডান আছে বাম হয়ে যাবে, এটাও সেম। এই যে এম, এম কিন্তু কি একই রকম থাকবে, এন চেঞ্জ হয়ে যাবে, ও একই রকম থাকবে, পি চেঞ্জ হয়ে যাবে, কিউ চেঞ্জ হয়ে যাবে, আর চেঞ্জ হবে, এস টি একই রকম থাকবে, ইউ একই রকম থাকবে, ভি একই রকম থাকবে, ডব্লিউ একই রকম থাকবে, এক্সও কি একই রকম থাকবে, ওয়াইও একই রকম থাকবে। তাহলে এখানে কয়টা হলো ভাইয়া, আমরা যদি একটু দেখি কয়টা হইলো, 1 2 3 4 5, তারপর কি 6 7 8 9 10, ঠিক আছে, এখানে কি একটু ইয়ে গেল, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে তোমার কি এই যে 11 আর হচ্ছে কি এখানে 12টা, তাই না? তো এইটা হবে না, এটা হবে না, হ্যাঁ এই যে 11টা হবে, এটা তো আর হবে না, এটা তো বি, এইটা হবে না, এই বিটা হবে না। তাহলে কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন এই যে একটা কথা এখন বলতে পারো ভাইয়া, আপনি তো সবসময় ট্রিক্স আর টেকনিকের কথা বলেন, যে ট্রিক্স হিসেবে মনে রাখবো, টেকনিক হিসেবে মনে রাখবো। ভাই আজকে এটা টেকনিক দেন, নিয়ে আসছি ভাই, কিন্তু নিয়ে আসছে, কথা দিছি কথা রাখছি। দেখো তোমাদের এই যে, তাহলে আমি কি বললাম যে 11টা অ্যালফাবেটের মধ্যে 11টা ওয়ার্ড আছে, ঠিক আছে, মানে তোমার কি লেটার আছে আর কি, ঠিক আছে, অক্ষর আছে যেগুলো কি চেঞ্জ হয় না, মিররে একই রকম থাকে, আয়নায় প্রতিবিম্ব একই তৈরি করে। তো এইগুলা মনে রাখা একটা টেকনিক কি, এটা তো একটা হচ্ছে ভাইয়া তুমি কিন্তু দেখলেই বোঝা যায়, তাও যদি তোমাদের মনে রাখতে খুবই অসুবিধা হয়, যেন একদম প্রশ্নটা দেখা মাত্র তুমি পিক করতে পারো যে হুইচ ইজ কারেক্ট অর ইনকারেক্ট। সো এটার জন্য দেখো একটা ট্রিক্স, যে কি বললাম, যে দেখো যে মতি, মতি মিয়া ইউভি, ইউভি রে দিয়ে ডব্লিউ এক্স বানায়। কি বললাম ভাইয়া সেন্টেন্সটা, যে আমরা জানি মতি মিয়া, তো মতি মানে কি, এমওটিআই মতি, একটু আবেগ দাও যে মতি, হ্যাঁ একটু আবেগ দিলাম আমি যে মতি, এইচ যেহেতু আছে এই জন্য একটু মতি হয়ে গেল। তাহলে মতি মিয়া ইউভি রে দিয়ে ডব্লিউ এক্স বানায়। তাহলে দেখো এই যে 1 2 3 4 5 6 7, এই যে 8 9 10 11, এই যে রের এই যে 8টা হচ্ছে কি মানে মিলানোর জন্য, এ ওয়াই, তো এ ওয়াই দিয়ে একটা সেন্টেন্স মানে একটা শব্দ, রে মিলানোর জন্য কি জাস্ট আমি তোমার এটা বললাম, আর ওই যে ডব্লিউ এক্স বানাই, হ্যাঁ। তাহলে এই যে দেখো 11টা কিন্তু এখানে হয়ে গেল। এখানে কি বলছে যে মতি, মতির একটু আবেগ, যে মতি মিয়া, মতি মিয়া ইউভি রের এ ওয়াই দিয়ে ডব্লিউ এক্স বানায়। তাহলে কি মতি মিয়া ইউভি রে মানে কি আলট্রা ভায়োলেট রে, যারা সায়েন্সে ছিল তারা জানো যে আলট্রা ভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যে আমরা যখন চ্যাপ্টার এটা পড়ছি তখন আমরা এটা করছি এসএসসি বা এইচএসসি লেভেলে, ঠিক আছে। তাহলে মতি মিয়া ইউভি রে দিয়ে ডব্লিউ এক্স বানায়। তাহলে তুমি এই যে মতি মানে কি এমওটিএইচআই, এই 5টা ইউভি, এই 7টা এ ওয়াই, এই 9টা, আর হচ্ছে এই যে কি ডব্লিউ এক্স, এই 11টা বর্ণ দর্পণে মানে কি দর্পণে বা আয়নায় একই থাকবে, একই থাকবে কি মানে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। সবাই এই যে একটা বাক্য লিখলাম বা সেন্টেন্সটা লিখলাম, এটা সবাই তুলে নাও যে মতি মিয়া ইউভি রে দিয়ে ডব্লিউ এক্স বানায়। তো তখন এখন প্রশ্নগুলো কেমন আসবে জানো পরীক্ষার হলে, প্রশ্নগুলো আসবে এরকম যে নিচের কোনটি দর্পণে একই রকম থাকবে, ধরো আসছে বি, ধরো আসছে সি, আসছে ডি, আর এখানে আসছে ধরো যে ও, বা এটা আসতে পারে টি, বা এটা ইউ। তাহলে আনসারটা কি হবে, আনসারটা হবে দ্য কারেক্ট আনসার উইল বি ও টি অর ইউ, এটা হবে। কারণ আমি আগেই বলছি যেটা ডান মুখী আছে বাম হয়ে যাবে, বাম মুখীটা ডান হয়ে যাবে, তো আনসার এটা হবে। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হইছো। এখন এইটা তো গেল হচ্ছে ভাইয়া কি, যে এটা কি সবার তোলা হয়েছে, একটু আমাকে একটু কমেন্ট করো, জাস্ট একটু যে ওকে, সবাই একটু ওকে লিখো যে এই যে মতি মিয়া ইউভি রে দিয়ে ডব্লিউ এক্স বানায় এটা তুলছো, ঠিক আছে। যারা ক্লাসে আছো একটু
তোমার কি লিখো, ওকে লিখো একটু। আচ্ছা আশা করি সবাই, আচ্ছা এই যে ওকে লিখছে একজন, সোনিয়া হক ওকে লিখছে, ঠিক আছে থ্যাংক ইউ। তো এই যে দেখো এখন এইটা গেল ভাইয়া অ্যালফাবেট চলে গেল, তাই না? এখন চলো আমরা একটু নাম্বারে যাই। নাম্বার, তাহলে অ্যালফাবেটের ক্ষেত্রে কি এইটা, এই টেকনিকটা। এখন কথা হচ্ছে ভাই নাম্বারও তো আসে তাই না পরীক্ষার হলে, যে 0 1 2 3 4, ঠিক আছে? এই যে কল দাও, ঠিক আছে, প্রিয় মানুষের যে কল দাও, তো ওই কল দেওয়ার জন্য তো নাম্বার থাকে। এখন নাম্বারে কি হবে, তো নাম্বার দেখি আমরা যে কোনটা কোনটা একই রকম থাকে। তাহলে দেখো 0 থেকে 9, 0 থেকে 9 এই যে 10টি কি সংখ্যা, এইগুলা দেখো আমরা কোনটা পরিবর্তন হয় না। তাহলে 0 1 2 3 4 5 6 7 8, আর কি যে বানাইটা আমি নিচে লিখলাম, WX বানাই নিচে লিখলাম 8, আর হচ্ছে কি 9। তাহলে এখানে কি লিখলাম, হ্যাঁ পিডিএফ দিব ভাইয়া, পিডিএফ অবশ্যই দিয়ে দেওয়া হবে। তাহলে দেখো 0, তাহলে 0 দেখো এই যে এটা কিন্তু আমি একটা দাগ দিয়ে দিছি, দেখছো? তোমাদের সুবিধার্থে কিন্তু আমি কিন্তু অলরেডি এটা দাগ দিয়ে দিছি। তাহলে 0 কি 0ই থাকবে, 1 1ই থাকবে, এটা বাম ডান হয়ে যাবে, বাম ডান বাম ডান ডান বাম ডান বাম বাম ডান, এটা এটার মতোই থাকবে, বাম পাশে আছে ডান পাশে হয়ে যাবে। তাহলে এই যে দেখো তাহলে কি কি 0 1 8, হ্যাঁ। তাহলে এখন দেখো আমি যদি দেখি তাহলে সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে, সংখ্যার ক্ষেত্রে কি হবে, সংখ্যার ক্ষেত্রে হবে 0 1 8। এখন এইটা মনে একটা টেকনিক কি, এই যে দেখো টেকনিকে ভরা, টেকনিক দিব শুধু, রবি নাম্বার সিরিজ, যারা রবি সিম ইউজ করো তারা জানো যে 0 1 8 দিয়ে কি স্টার্ট হয়। তাহলে এখন ভাইয়া তাহলে টেকনিক দুইটা আমি কি বললাম ভাইয়া, কি শিখাইলাম, যে যদি আমাকে বলে যে আয়নায় বা দর্পণে কতটি শব্দ, কোনো পরিবর্তন আসে না, প্রশ্ন যদি কঠিন হয় এইটা কিন্তু দেয়। এই যে লাইনটা বললাম যে নিচের বা ইংরেজি অ্যালফাবেট বা বর্ণে কতগুলো অক্ষর বা লেটার কি কোনো পরিবর্তন হয় না বা দর্পণে একই রকম থাকে। আচ্ছা চেঞ্জ হয়ে কেমন হবে, চেঞ্জ হলে ধরো যে এরকম উল্টা হয়ে যাবে, যে উল্টা মানে বামমুখী আছে ডানমুখী, যে এরকম হয়ে যাবে, বুঝছো কি বললাম? মানে জিনিসটা এরকম হয়ে যাবে, মানে মিরর বুঝো না, দর্পণ, মানে এটা এই আছে এই হয়ে গেল, বুঝছো? মানে এইদিকে ধরো যে নাগিন, নাগিন এই সাইডে আছে, এটা কি এই সাইডে হয়ে গেল, এই আর কি, বুঝছো? তো জাস্ট ডানটা বাম হয়ে যাবে, আমি আগেই লিখছিলাম যে বাম হবে ডান, বাম হবে কি ডান দর্পণে, আর ডান হবে কি ডান হবে বাম, মানে লেফট সাইড কি হয়ে যাবে রাইট হয়ে যাবে, রাইট সাইড লেফট হয়ে যাবে। তাহলে আমি কি বললাম যে অ্যালফাবেটের ক্ষেত্রে মনে রাখার নিয়ম হচ্ছে মতি মিয়া ইউভি রে দিয়ে WX বানায়, আর এই সংখ্যার মধ্যে কোনটা, এই যে 0 1 8 রবি নাম্বার সিরিজ। তাহলে মনে রাখবা রবি নাম্বার সিরিজ কখনো চেঞ্জ হয় না, আর হচ্ছে কি এই মতি মিয়া ইউভি রে দিয়ে WX বানায়, এগুলা শুধু চেঞ্জ হয় না, এই 11টা আর হচ্ছে 3টা, তাহলে টোটাল কটা, এই 14টা নাম্বার এবং অ্যালফাবেটে। তো এখন চলো আমরা কিছু কুইশ্চেন দেখি, আরো ইজি হয়ে যাবে। দেখো আমরা এখন কুইশ্চেনে যাই। 1 নাম্বার বলছে আনফেয়ার, আনফেয়ার শব্দটি, আনফেয়ার শব্দটি আয়নায় কেমন দেখাবে। এখন দেখো ভাইয়া যেই কথা সেই কাজ, আমি কি বলছি আয়নায় কি হয় যে ডান পাশেরটা বামে চলে আসে, তাহলে এখন বামে তো আসবে, ই কি আছে সর্ব ডানে আছে, সর্ব বামে আসবে, তাহলে ই দেখো আছে কি ডানমুখী, তাহলে ই কি হবে আমার বামমুখী হয়ে যাবে। তাহলে এই যে দেখো তাহলে ইউ, ইউ আসছিল সর্ব বামে, ইউ চলে যাবে কি সর্ব ডানে, এই এতটুক তো ক্লিয়ার হয়েছি। তারপর দেখো এই যে আর কি আছে ডানমুখী, তা আর হয়ে যাবে কি এই যে বামমুখী হয়ে গেল আর। তারপর এ, এ তো এর মতোই থাকবে, তারপর এফ, এফ ছিল ডানমুখী, এফ কি হয়ে যাবে বামমুখী হয়ে যাবে, এন, ঠিক আছে, এনটা কি হয়ে যাবে, এনটাও কি তোমার চেঞ্জ হয়ে যাবে, দেখো এনটা কি হয়ে যাবে, এন এরকম আছে, তাহলে এই গিয়ে এই হবে, হ্যাঁ এই যে, তাহলে আনসারটা কি হইলো আলটিমেটলি, আনসারটা হইলো এই যে এটা, এরকম অপশন দেওয়া থাকবে পরীক্ষা। আজকে আমি অপশন দেইনি কারণ আমি একদম বেসিক থেকে আলোচনা করতেছি, তোমাদেরকে বুঝাইতেছি জিনিসটা। আজকের এই ক্লাসটা যদি করো তুমি অবশ্যই, আমি তোমাকে একদম মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যেই 5টা টপিক আলোচনা করতেছি অ্যাটলিস্ট কমপক্ষে 2 নাম্বার ইনশাল্লাহ তুমি কমন পাবা,
ঠিক আছে, একদম 2 নাম্বার ইনশাল্লাহ কমন, অ্যাটলিস্ট 2 বা তার বেশি হইতে পারে, বাট 2 নাম্বার এই 5টা টপিক থেকে তোমার একটা হলেও আসবে ভাইয়া, এইটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো আমরা একদম বেসিক থেকে আলোচনা করতেছি। এগুলা কি অপশন থাকবে কিন্তু পরীক্ষার হলে, এগুলা পরীক্ষার হলে অপশন দিয়ে দেয় যে এইটা থাকে, তার ইউটা এখানে থাকে। তাহলে আমি কি বললাম যে আনফেয়ার শব্দটা বা যে কোনো শব্দ যদি আমাকে বলে আয়নায় যেটা ডানে সেটা চলে আসবে বামে, আয়নায় যেটা বামে সেটা চলে যাবে কি সর্ব ডানে, আর অবশ্যই সেটা কি উল্টে যাবে, উল্টে যাবে। যেমন যেমন দেখো এ কিন্তু চেঞ্জ হয় নাই, ঠিক আছে, ইউ কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ কি ওই যে মতি মিয়া ইউবি রে দিয়ে ডব্লিউ এক্স বানাই, এ আর ইউ তো এখানে আছে, কিন্তু এই যে বাকি 1 জন 2 জন 3 জন 4 জন, এই 4 জন তো তোমার তেরা, তো ওরা তো চেঞ্জ হবে না, তো ওদেরকে উল্টায় দিস। তাহলে কি হলো আনফেয়ার শব্দটি আয়নায় কেমন দেখাবে এরকম। আরো একটা আছে, আমরা 2 নাম্বারটা দেখি আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো আনস 4 3 কিউ 1 2 বলছে, তাহলে দেখো 2 কই চলে আসবে সর্ব বামে, 1 ডান আছে বামমুখী আছে ডানমুখী হয়ে গেল, কিউ ডানে আছে কি হয়ে যাবে বামে হয়ে যাবে, তারপর 3 বামে আছে ডান হয়ে গেল, তারপর 4 বামে আছে তাহলে কি হবে ডান হয়ে যাবে, তারপর এস ঠিক আছে কি হবে ডানে আছে বাম হয়ে গেল, এন এই, আর এ তো এর মতোই থাকবে, এই যে দ্যাট ইজ দ্য আনসার। দেখো জিনিসগুলা বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ মারুফ বুঝতে পারার জন্য, আশা করি সবাই বুঝতে পারছো। একদম আমি ইজি একদম নর্মাল ভাষায় সহজ সরল ভাষায় কিন্তু আমি বলে দিচ্ছি ভাইয়া, ঠিক আছে। এই আইকিউটা কিন্তু কি অনেকের কঠিন লাগে, অনেকে আনসার করে না পরীক্ষার হলে, কি করে যে 5টা আছে আইকিউ আমি 5টা আমি দাগাবো না, কিন্তু ভাইয়া এটা অ্যাডমিশন, এটা কিন্তু তোমার একাডেমিক পরীক্ষা না যে তুমি 5 নম্বর দাগাবা না, সমস্যা নেই। অ্যাডমিশনে এই যে 0.25, এই 0.25 এর জন্য আমার এক ফ্রেন্ড মেডিকেলে চান্স পায় নাই, তাহলে বুঝো 0.25 জাস্ট 0.25 অনলি, নট 25, ইটস 0.25, 0.25 এর জন্য চান্স হয় না। তো তুমি এই যে চিন্তা যদি করো যে ভাইয়া আমি 5টা আইকিউ আছে, আমি আইকিউ পরে কি করব, 5টা আমি স্কিপ করি, তো 5টা তুমি চিন্তা করে দেখো 0.25 এর সাথে তুমি শুধু 5 গুণ করো, দেখো তোমার কত পরিমাণ নাম্বার তোমার হচ্ছে কি তুমি পিছিয়ে গেলা। তো এই 5টা যদি তুমি পারো ভাইয়া আইকিউ, তুমি কি এগিয়ে গেলা না? অনেকে আছে ম্যাথ একটু কম পারে, ম্যাথ ধরো 10টা আছে, তো তুমি কয়টা ম্যাথ পারলা 5টা ম্যাথ পারলা, বা তুমি ধরলাম 60টা ম্যাথ পারলা, 3টা তুমি স্কিপ করলা, আন্দাজি দাগালে না, আন্দাজি না দাগানোই ভালো। আন্দাজে তুমি কখন দাগাবা, যখন হচ্ছে তোমার প্রশ্ন আছে 50টা, তুমি পারো একদম শিওর 35টা, তুমি 35টা শিওর একদম ড্যাম শিওর, মানে বন্দুকের গুলি মিস হবে কিন্তু তোমার এই 35টা মিস হবে না, তখন তুমি কি করবা যে আন্দাজে 7-8টা দাগাইতে পারো, তাহলে কি। কিন্তু এখানে ধরো তোমার আনসারই করছো তুমি কত 12-13, বাকিগুলো শুনে, তখন কি আন্দাজি দাগাইলে হবে? আন্দাজি দাগাইলে হবে না। তো আন্দাজি দাগানোরও একটা সময় আছে, কিন্তু পরীক্ষার হলে নেগেটিভ মার্কিং না করাই ভালো। আমি যদি আমার অ্যাডমিশনের কথা বলি, আমি কোনোদিন ভাই আন্দাজি দাগাইতাম না। আমার কথা হচ্ছে আমি গেছি জাহাঙ্গীরনগরে, এই কয়টা আমি পারি এগুলা দিচ্ছি, আমি আন্দাজি দাগাই নেই, ঠিক আছে। আন্দাজি দাগানো আমার কাছে পছন্দ ছিল না। অনেকে আমার ফ্রেন্ড অনেকে দাগাইতো, ওদের লাক ম্যাটার করতো, কিন্তু আমার হচ্ছে কি আন্দাজে আবার লাক ম্যাটার করে না এরকম, ঠিক আছে। সো আমি আন্দাজে দাগাইতাম না, সো আন্দাজে না দাগানোই ভালো। আচ্ছা সিইউডিতে আইকিউ 20টা, আচ্ছা যাই না ভাইয়া, এটা ভাইয়া 1 তো চেঞ্জ হয় না কেন ভাইয়া, 1 কেন চেঞ্জ হবে না? 1 তো অবশ্যই চেঞ্জ হবে, এই যে 1 এরকম আছে দেখো না, আয়নায় মিররে কি হবে, এটা এমন হবে না, এই যে মিররে তো এরকম হবে। তাহলে এই জন্য বলি যে আইকিউ যে কয়টা থাক ভাইয়া, মানে তোমার ধরো থাকলে তো ভালো, তুমি তো আরো বেশি পারতেছো, তাহলে আইকিউ 20টা মানে কি তুমি যদি এগুলো পারো তোমার তো প্লাস পয়েন্ট, তুমি যদি 20-এ 15 যদি শিওর করতে পারো অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারপর দেখো আমরা 3 নাম্বার একটা ব্যতিক্রম ধর্মী প্রশ্ন, এই যে এইটা একটা আসেই পরীক্ষায়, মিরর রিফ্লেকশন থেকে হয় ওই যে প্রশ্নটা বললাম নিচের কোনটি দর্পণে পরিবর্তন হয় না, অথবা হচ্ছে কি তোমার এরকম আসে মিরর রিফ্লেকশন থেকে আয়নায় কেমন দেখাবে, অথবা এই যে এই ঘড়ি দিয়ে দেয়। এই ঘড়ির একটা টেকনিক বলি শর্টকাটে, দেখো এই ঘড়ির থাকলে সবসময় চিন্তা করবা যে আমার 12টা বানাইতে হবে, 12। এই ঘড়ির ম্যাথের ক্ষেত্রে সবসময় কি চিন্তা করতে বলছি ভাইয়া, যে 12 ঘন্টা আমার বানাইতে হবে। তাহলে এইখানে যদি দেখো তুমি এখানে কি আছে, যে এই যে একটা অংশ, হ্যাঁ এখানে যে ঘড়িটা আছে, তুমি যদি নর্মালি চিন্তা করো এখানে কয়টা বাজে, তুমি ধরো এটা 5টা 40, যদিও এটা উল্টা করে দেওয়া,
এটার টেকনিকটা দেখো, বাস্তবে ঘড়িতে কয়টা বাজে, বাস্তবে তুমি এখানে দেখে কি মনে হচ্ছে, তোমার এখানে দেখে মনে হচ্ছে যে এখানে 5-এর ঘরে আছে 40 বাজে, 5টা 40 বাজে, তুমি তাহলে কি বললা যে 5টা 40, 5টা 40। এখন কথা হচ্ছে ভাইয়া আমি কি বলছি যে ঘড়ির কোনো যদি আসে আইকিউ, আমার প্রথমে চিন্তা করতে হবে কি 12 ঘন্টা ধরতে হবে। কি ধরতে হবে? আচ্ছা 018 বলছিলাম না, এটা 018, আচ্ছা এটা 08 হবে তাহলে, বুঝছো? ওয়ানটা এখন দেখো আমি এটা কেন বলছি জানো, তোমাকে একটু বলি যে কে বললাই এটা। আচ্ছা শাওন, শাওন দেখো তোমার জন্য ভাইয়া, এই যে জিনিসটা আছে না, দেখো যদি কি হয় ওয়ান অনেক সময় এমন থাকে কিন্তু, বুঝছো আমি কি বললাম? এই যে 018, তো এরকম থাকলে কি ওয়ানটা যখন এমন থাকে দর্পণে কিন্তু এরকমই আসবে, কিন্তু ওয়ানটা যখন এরকম হবে তখন কিন্তু কি চেঞ্জ হয়ে যাবে দর্পণে, বুঝছো আমি কি বললাম? অনেক জায়গায় এই জন্য আমি বলছি যে ওয়ানটা এটা তুমি অপশনে দেখবা, তুমি প্রশ্নে আনসার দেখবে। যেমন এইখানে দেখো ওয়ানটা কি এরকম, কিন্তু ধরো তোমাকে আসলো যে আনসার, ঠিক আছে এইটাই ধরো যে এরকম পরীক্ষা আসলো 43Q12, তখন কিন্তু কি হবে তোমার এরকম হবে। অনেক সময় এটা তোমার এক্সামের উপর ডিপেন্ড করে, নর্মালি মানে রাখবা যে 018, বাট ওয়ানটা যদি এরকম আসে তখন হচ্ছে কি এটা উল্টে যাবে, এটা ওয়ানের এক্সামিনার কিভাবে ওয়ানটা দিচ্ছে প্রশ্নে সেটার উপর ডিপেন্ড করতেছে, বুঝছো ভাইয়া? এই তো আমি কি বললাম যে ঘড়ির এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমার কি করতে হবে যে 12টা আমার চিন্তা করতে হবে যে আমি 12 ঘন্টা চিন্তা করব। তো এখানে আমি দেখতেছি যে 5টা 40 বাজে, কিন্তু এটা কি আদৌ সত্যিকারে 5টা 40 বাজে? না, কারণ এখানে 12 উল্টে আছে, 6 উল্টে আছে, আমাকে বলছে যে বাস্তবে বাস্তবে এই ঘড়িতে কয়টা বাজে। তাহলে এই যে 12 ঘন্টা থেকে যদি আমি এটা বিয়োগ করি, ঠিক আছে, তাহলে দেখো 40 মিনিট কিন্তু আমার আছে, 5টা 40 মানে কি 40 মিনিট অলরেডি আছে। হ্যাঁ, ওয়ান তো উল্টায়, একের মাথায় যে বাঁকা অংশ আছে, হ্যাঁ ওইটাই তো বললাম যে তোমার ধরো যদি বাঁকা অংশটা থাকে, ওয়ান যদি এমন থাকে তখন ভাইয়া এই যে উল্টাবে, কিন্তু ধরো ওয়ান আছে এমন, তখন কিন্তু কি উল্টাবে না, এরকমই থাকবে, বুঝছো? এটা প্রশ্নের উপর নির্ভরশীল। এই তো এই যে দেখো তো 40 মিনিট কিন্তু অলরেডি আছে, তাহলে আমরা কি জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, বুঝছো কিন্তু সবাই জিনিসটা, 1 ঘন্টা সমান 60 মিনিট, তো 60 মিনিট বানাইতে আর কত মিনিট লাগে? 40 মিনিট তো আছে ভাইয়া, তাহলে 20 মিনিট লাগে, এই 20, আর এখানে কি 12 থেকে তুমি 5 বিয়োগ করো 7, তাহলে আনসার কি হবে 7টা 20, এটা হবে আনসার। পরীক্ষার হলে আরেকটা ভুল আমরা যেটা করি যে গোল্লা ভরাট করি না সুন্দর করে, বুঝছো? এমন এমন করে অনেকে, এমন এমন করে, আবার অনেকে কি করে হালকায় যেরকম করে, ভরাট করে না, আবার অনেকে টিক দেয়, টিক দেওয়া যাবে না, তোমার কি করতে হবে একদম সুন্দর করে এইভাবে বৃত্তটা ভরাট করতে হবে, বুঝছো? এইভাবে সুন্দর করে বৃত্তটা ভরাট করতে হবে। তো এই যে এটা আমি কি বললাম যে ভাইয়া এই ঘড়িযুক্ত যদি কখনো কিছু আসে পরীক্ষার হলে তুমি কি করবা, চিন্তা করবা যে 12 ঘন্টা চিন্তা করবা, তারপর তুমি দেখবা হচ্ছে যে এইখানে নর্মালি চিন্তা করবা, তুমি উল্টা করা চিন্তা করবা না। এখানে অনেকে যে ভুলটা করে আমি উল্টাই, আচ্ছা 5টা বাজে আমি উল্টাই দিই, এখন অনেকে পারে 7টা 20 ধরো যে, কিন্তু এটা ভাই কি দরকার তোমার আন্দাজের উপর পরীক্ষার হলে আমার দরকার আছে, অনেকে 7টা 40 বলে দেয় এটারে। তো কথা হচ্ছে আন্দাজের উপর তো আমার তো দরকার না ভাই, আমার টেকনিক জানি, আমি কেন অন্য কিছু চিন্তা করব? তো আমার এই ঘড়ি আসলে আমি চিন্তা করব যে 12 ঘন্টা, তো এখানে আমি প্রথমে চিন্তা করি যে আচ্ছা 5টা 40 বাজে, তো 12টা থেকে আমি 5টা 40 বিয়োগ করলে কত 7টা 20। এখানে আবার অনেকে যে ভুলটা করে 0 নর্মালি তোমরা বিয়োগ করে ফেলা, দশমিকের যে বিয়োগ শিখছো সেই ক্লাস 1-2 ওই বিয়োগ করা যাবে না ভাই, 10 থেকে 6 বিয়োগ করে 4 বিয়োগ করে কত হয় 6, তো চিন্তা করে কি রে ভাই 6 কই, 6 তো নাই, আনসারে তো 6 নাই, তো এটা করতে করতে মাথার চুল টুল সিরা পরীক্ষার হলে শেষ হোক। আমরা তো জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট, তো 12টা মানে কি 12 ঘন্টা, ঠিক আছে? তাহলে 60 মিনিট তো এখানে আছে, 60 মিনিটের মধ্যে 40 তোমার দেওয়া আছে, হবে কত 20, তার 12 থেকে 5 বিয়োগ করে কত 7, এই আনসার 7টা 20। তো আশা করি মিরর রিফ্লেকশন যেটা এই টপিকটা বুঝছো। তো আমরা নেক্সট টপিকে যাই। দেখো ডিরেকশন, এগুলা প্রশ্ন দেখলে তোমরা কি করো জানো, এই যে প্রশ্নটার মধ্যে কি হেঁটে না, তোমরা কি করো একটা দৌড় দাও, দৌড়। আইকিউ এইসব প্রশ্ন দেখলে তোমরা কি করো দৌড় দাও, কিন্তু এইসব প্রশ্ন যে কত মজা ভাই,
আজকে ক্লাসটা তোমরা দেখলে বুঝবা। মানচিত্রের উপরের দিক মনে রাখবা উত্তর, ঠিক আছে, যে কোনো কিছু একটা যদি বামে ডানে এরকম উত্তর, তারপর কি দক্ষিণ, তারপর হচ্ছে পূর্ব, আর হচ্ছে কি পশ্চিম। এই জিনিসটা আগে মাথায় সেট করো যে উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম। এখন আমরা প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নগুলো কিভাবে আমরা সলভ করি সবাই একদম, ঠিক আছে, নোটিফিকেশন আসলে এগুলো একটু ইয়ে করো, হাইড করে রাখো, একদম মিউট করে ক্লাসটার দিকে একদম মনোযোগ দাও, গভীর মনোযোগ। কি বলছে? এ একজন লোক বা এ অবস্থান থেকে, আচ্ছা এ অবস্থান, এ একজন লোক অবস্থান থেকে হেঁটে ডান দিকে 10 ফুট, তারপর বাম দিকে এ একজন লোক তার অবস্থান থেকে কি হেঁটে ডান দিকে 10 ফুট। তাহলে এই যে ধরো এই যে এটা এ, তো কি বললো যে তার অবস্থান থেকে ডান দিকে 10 ফুট, ডান দিকে, হ্যাঁ, তাহলে কি এই যে এটা ধরো যে এ একজন লোক তার ডান দিকে 10 ফুট, এই যে এদিকে গেল কি 10 ফুট, 10 ডানে, ডানে গেছে ভাইয়া, ডানে, ডান দিকে 10 ফুট, তারপর বাম দিকে। আচ্ছা এই যে এই লোক যখন এই দিকে গেছে, আমি এই যে একটা অবস্থান, আমি এই যে একটা আমার অবস্থান, আমি 10 ফুট ডান দিকে যাব, এই যে গেলাম, ডান দিকে যাওয়ার পর, ডান দিকে যাওয়ার পর আমার বাম কোনটা? এইটা না, আমার বাম কোনটা? এইটা, আর ডান হচ্ছে এইটা। তাহলে আমার কি বলছে? ডান দিকে যাওয়ার পর, ডান দিকে 10 ফুট গেলাম, তারপর বাম দিকে 20 ফুট। তাহলে এই যে আমি ডান দিকে যাওয়ার পর আমি কি বামে যাব না? আমি কি করব? বামে যাব। তাহলে বাম মানে কি? যে এদিকে। তাহলে এই যে দেখো আবার এদিকে আমি যাচ্ছি, এদিকে কতটুকু? আমি 20 ফুট যাব। তাহলে বামে মানে কি? তখন উপরে 10 যেহেতু একটু এতটুকু, তাহলে 20 তো একটু বড় হবে। এই যে বাম দিকে এইখানে গেলাম কত? 20 ফুট। পরে দেখো তারপর বাম দিকে, তাহলে এই যে এইখানে যাওয়ার পর এই যে এভাবে গেলাম, তারপর বাম দিকে মানে কি? বাম দিকে মানে আবার এদিকে যাব না, এদিকে যাব না। তা আমি যে এদিকে গেছি, যাওয়ার পর এদিকে বাম, এদিকে ডান, তাহলে এই যে আবার এদিকে আমি 20 ফুট যাব। তা আমি এই যে এদিকে কি করলাম? আবার এই যে দেখো, ঠিক আছে, আবার কি করলাম? আমি 20 ফুট গেলাম, যাওয়ার পরে তারপর কি সবশেষে, এবং কি বলছে যে 20 ফুট, তাহলে 10 এই গেল, 10 গেল, তারপর 20 গেল, 20 গেল, তারপর আবার কি বলছে? সবশেষে বাম দিকে। তাহলে এই যে এই দিকে আমি এদিকে গেলাম, যাওয়ার পর সবশেষে বাম দিকে মানে কি? আমি এদিকে যাব। তো এদিকে মানে কি? আমার এই যে নিচে নামবে, এটা কত ফুট? 20 ফুট। এটা কত ফুট? এই যে 20 ফুট, ওই 20-এর মতো হবে। 20 ফুট গিয়ে একটা জায়গায় বি অবস্থানে থামলো, এটার নাম কি? বি। বি অবস্থানে থামলো। এ ও বি এর মাঝে দূরত্ব কত ফুট? এ ও বি এর মাঝে, তা এ কি? এটা, এটা কি? এটা হচ্ছে এ। তাহলে এ আর বি এর মাঝে দূরত্ব কত ফুট? তো দেখো এটা কি? আয়তক্ষেত্রের তো কি হয়? আয়তক্ষেত্র পড়ছো ভাইয়া? আয়তক্ষেত্র সবাই কিন্তু জ্যামিতিতে পড়ছি যে দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান হয়, প্রস্থ প্রস্থ সমান হয় আয়তক্ষেত্রে। তাহলে এই যে দেখো ভাইয়া, এটা কি আলটিমেটলি একটা আয়তক্ষেত্র না? তাহলে আমার এইদিকে আছে 20, এইদিকে আছে 20, এদিকে আছে 20, নিচে আছে 10, তাহলে আমার 20 কি বানাইতে হবে না? তাহলে বি আর এর মাঝখানে কতটুক? এই যে 10। এই যে এটা হচ্ছে কি আনসার। তাহলে কি জিনিসটাকে বুঝলা সবাই? আচ্ছা অনেকে 20 আর 30 বলতেছো, এটা 20 যে মারুফ বলছে 10, মারুফ থ্যাংক ইউ, মারুফ বলতে পারছে জিনিসটা, এটা কিন্তু সবাই বুঝো। আমি একটা কথা বলে দেই, এই ম্যাথটার ক্ষেত্রে কি মনে রাখবা? পরীক্ষার হলে নিজেরা চিন্তা করবা যে খাতা আছে, খাতার মধ্যে যাবা, যে আমি এই একটা ব্যক্তি, এই বেটা কি করতেছে? ডান দিকে গেল 10 ফুট, তো ডান দিকে যে আমি 10 ফুট গেলাম, যাওয়ার পরে আমি কি বাম দিকে 20 ফুট, তাহলে কি আমি যে দিকে হাঁটবো, এই যে গেলাম আমি বামে গেলাম 20 ফুট, তারপর কি বলছে? আরো বামে 20 ফুট। তাহলে এই যে আমি এদিকে যাওয়ার পর আমার বাম কি? এটা না, এটা আমার বাম। তাহলে এইদিকে আমি আরো যাবো কি 20 ফুট, এদিকে আমি 20 ফুট গেলাম, যাওয়ার পরে তারপর কি সবশেষ আমি যে এদিকে গেলাম, এদিকে 20 ফুট গেলাম, তো যাওয়ার পর সবশেষে বাম দিকে আবার, তাহলে আমি এইদিকে মানে কি? যে নিচের দিকে আসতেছি, তো এইদিকে এই যে 20 ফুট, তো আমার এইখানে পরে আমি কি বললাম? এই যে এখানে এসে বি অবস্থানে দাঁড়াইলাম, আর এইখানে ছিল আমার এ। তাহলে টোটালটা যদি কত হয়? 20। তাহলে এ আর বি এর মাঝখানে কত হবে? 10 হবে, কারণ ভাইয়া উপরে 20, ডানে 20, বামে 20, সব দিকে 20, শুধু নিচে কি 10 আছে। তাহলে 20 বানাইতে কত লাগে? 10 লাগে। নর্মাল, একদম নর্মাল। কত ফুট? আনসার হচ্ছে 10 ফুট। এটা 20 বা 30 ফুট হবে না।
আচ্ছা ভাই, এটা বর্গক্ষেত্র হোক যাই হোক, ঠিক আছে তোমার, হ্যাঁ আচ্ছা এটা তো বর্গক্ষেত্রই হয়েছে, হ্যাঁ রাইট। এটা কে ইয়ে করছো? সোনিয়া। সোনিয়া অনেক মনোযোগ দিয়ে ক্লাস করতেছে। হ্যাঁ বর্গক্ষেত্র, কারণ কি বর্গের কিন্তু কি প্রত্যেকটা বাহু সমান, আয়তক্ষেত্র হবে না। হ্যাঁ আয়তক্ষেত্র কি হতো? তাহলে যদি 20-20 হতো, 10-10 হতো, তাহলে আয়তক্ষেত্র হতো। তাহলে এটা কি হবে? এটা কিন্তু বর্গ, বর্গ হবে। এই যে, কারণ বর্গক্ষেত্রতে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ, সেটাই তো কি না, প্রত্যেকটি বাহু বিপরীত বাহু তো হচ্ছে কি আয়তক্ষেত্র, আর যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান ও সমান্তরাল এবং কি কোণগুলো সমকোণ, সেটা হচ্ছে কি তোমার বর্গ, আর বিপরীত হলে হচ্ছে কি আয়ত। তাহলে এই যে এটা কি ছিল? এ ছিল, আর এটা কি লাস্টে আমি যে জায়গায় এসে বি পাইলাম। তো এতটুক ছিল কি 10 ছিল, 10। তার এই যে আমার চাইছে যে এইটা, তাহলে এটা কি হবে? 20 বানাইতে কি আমার এখানে কত লাগে? 10 লাগে। এই 10 ফুট। বুঝছো জিনিসটা কি বললাম? এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তাহলে নিজেরে চিন্তা করবা পরীক্ষার হলে, যে আমি বামে বলছে, আমি বামে গেলাম, আমি এই যে এখানে দাঁড়ায় আছি, আমাকে বললো যে এই অবস্থান থেকে তার বামে 10 ফুট গেল। তার বাম মানে কি? আমি এই যে দাঁড়িয়ে আছি, আমার বাম মানে কি? এটা নেই যে গেলাম, যাওয়ার পর তারপর বললো যে সোজা গেল 10 ফুট, তাহলে আমি যে সোজা গেলাম, সোজা যাওয়ার পর তারপর বললো ডানে, তাহলে এটাকে আমার ডান, এই যে ডানে গেলাম, ডানে, তো এইদিকে আমি ডানে গেলাম, ডানে যাওয়ার পর তো এই যে গেলাম, আমি কি এইভাবে কি আমরা রাস্তায় হাঁটি? না, আমরা রাস্তায় হাঁটি কিভাবে? এইভাবে হাঁটি। তো এই যে ডানে গেলাম, ডানে যাওয়ার পর আবার বলো তোমার ডানে, তো ডানে মানে কি এইটা তোমার ডান, তো এই যে এদিকে গেলাম আবার এইদিকে, কারণ রাস্তায় তো আমরা এইভাবে হাঁটি না ভাইয়া, এইভাবে হাঁটি না, এইভাবে হাঁটি না, আমরা এইভাবে হাঁটি, তখন আমরা এই যে বাম ডান। তো বুঝছো, এইভাবে ধরো যে করবা। এই যে ক্লিয়ার, থ্যাংক ইউ। এটা আসলে ক্লিয়ার হওয়ার মতোই বিষয় ভাইয়া। দেখো তারপর এই যে দেখো প্রশ্ন অনেক বড়, একটা কথা বলে দেই ভাইয়া, আজকে যেই প্রশ্ন সবচেয়ে বড় তার আনসার সবচেয়ে ছোট, এটা মনে রাখবা পরীক্ষার হলে, ঠিক আছে? দেখো ভোরবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন, ধরো আমি তোমাদের তাইব ভাই কি করলো আজকে ভোরবেলায় বেড়াতে বের হয়েছে, তো এই যে তোমাদের তাইব ভাই, আমি আজকে ভোরবেলায় ধরো যে বেড়াতে বের হয়েছি, বের হওয়ার পূর্বে সূর্য আপনার ঠিক সামনে ছিল, তাহলে এই যে আমি সূর্য আমার কি ঠিক সামনে, ধরো আমি যে এদিকে, এই যে এটা কি সূর্য মামা কি আমার একদম সামনে। তা বললাম যে কিছুক্ষণ পর আপনি মানে আমি বাম দিকে ঘুরলেন, ঠিক আছে? তাহলে আমি কি করলাম? এই ম্যাথটা ক্ষেত্রে কিন্তু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিন্তু দরকার আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তাহলে দেখো, তাহলে কি বলে কিছুক্ষণ পর আপনি বাম দিকে ঘুরলেন, তা আমি এখানে আসতে বাম দিকে ঘুরলাম মানে কি? আমি যে এদিকে ঘুরলাম, এদিকে ঘুরলাম, তারপর কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন, আপনার মুখ এখন কোন দিকে? ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি কি করলাম, যে আমাকে বলছে প্রথমে যে আমি বের হয়েছি, বের হওয়ার পরে সূর্য আমার কি ঠিক সামনে ছিল। এখন তুমি ধরো যে এই যে এটা তোমার সামনে, ঠিক আছে? এটা হলো তোমার সূর্য ঠিক সামনে, এটা এইদিকেও চিন্তা করতে পারো, এইদিকেও চিন্তা করতে পারো। সূর্য যে তুমি বাসা থেকে বের হয়েছে, তোমার ঠিক সামনে আছে, যে সামনে ধরো যে সূর্যটা আছে। তো তুমি কি করলা, যে এখানে বললো যে আপনি বাম দিকে ঘুরলেন, তো এদিকে গিয়ে ধরো যে আমি সাপোজ ধরো এদিকে গেলাম, সূর্য আমার ঠিক এখানে আছে, আমি কি করলাম? বাম দিকে ঘুরলাম, আমি বাসা থেকে বের হইলাম, বের হয়ে দিকে আরে সূর্য তো আমার সামনে, সূর্য কি আমার সামনে, তাহলে আমি বাম দিকে ঘুরলাম, এই যে বাম দিকে ঘুরলাম। তারপর কয়েক মিনিট পর আপনি ডান দিকে ঘুরলেন, আমি ডান দিকে ঘুরলাম, আপনার মুখ কোন দিকে? আমার মুখ তো ভাইয়া তাহলে কি পূর্ব দিকে। বুঝছো? এই যে আনসার অলরেডি একজন করে দিছে, সুফিয়া। এই যে থ্যাংক ইউ সুফিয়া। এই যে জিনিসগুলা ভাইয়া, এগুলা কিন্তু একদম সেন্স, বুঝছো? বেসিক একদম সেন্স। যা আমারে বলছে বাম দিকে ঘুরতে, আমি ঘুরলাম, আমারে বলছে ডান দিকে ঘুরতে, আমি ঘুরলাম, তো ঘুরলে ডান কি? এই যে এটা ডান কি? এই যে এদিকে কি পূর্ব দিক, আমারে বলছিল ডান দিকে ঘুরতে, এটা কি উত্তর দিক, আমারে বলছে এদিকে ঘুরতে মানে পূর্ব দিক। বুঝছো কি বললাম? এই ক্লক, ছোট্ট একটা টপিক, একটা সূত্র জাস্ট। এই যে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে কত কোণ উৎপন্ন হয়, এই যে
দুইটা প্রশ্ন, জাস্ট দুইটা। এই ক্লক ক্লক থেকে এই দুইটা প্রশ্ন পারলে তোমার আর প্রশ্ন পারার দরকার নাই যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আজকে দুইটা প্রশ্ন নিয়ে আসছি, সব একদম ক্লিয়ার। দেখো এই যে একটা সূত্র, এইটা কিন্তু ভাইয়া আমি তোমাকে আগেও বলছিলাম, একদিন যখন আইকিউ আমি সলভ করায় দেই, বিগত বছরের প্রশ্নগুলো সলভ করায় দেই জাহাঙ্গীরনগর এবং চিটাং এর রিলেটেড, তো ওই দিন কিন্তু আমি এটা বলছিলাম, এই সূত্রটা একটা সূত্র জাস্ট। এটা তো আছে। হ্যাঁ তুমি এটা, এই তো বললাম ভাইয়া, এই আইকিউ জিনিসটাই কি ভাইয়া তোমার না সেন্স একদম। তুমি চিন্তা করছো আমি বের হলাম সূর্য পূর্ব দিকে, আমি কি করলাম ডানে গেলাম আবার বামে গেলাম, বা আমি বামে গেলাম আবার ডানে গেলাম, আমি কি সূর্যের দিকে আছি, মানে কোন দিকে আছি আর কি, যে পূব দিকে আছি, বুঝছো না? এই তুমি এটা চিন্তা করবে, অনেকে ধরো সোজা করে করে ইয়ে করে করে, ঠিক আছে, এটা যার যেভাবে করতে পারে। এই যে তোমাদের ডিরেকশন ম্যাথটা করালাম না, এটা অনেকে ম্যাথমেটিক্যাল টার্ম করে, তোমার অতি বোঝাকারে এই করে ওই করে। এটা আমি যখন আমার অ্যাডমিশন টাইমে আমি এটা করছি জানো, যে আমি ওই ডিরেকশনের ম্যাথগুলো আমি অতি বোঝ বা হচ্ছে ইয়ে করে তৈরি করতাম, যে ত্রিভুজ টাইপের করে, ওই যে ওইটা ধরো যে এরকম হয়েছিল না, এই গিয়ে এরকম হয়েছিল না, মানে যে এরকম হয়েছিল না, তা আমি কি করতাম জানো, এইটা আবার এরকম করতাম। এইগুলা করতে গিয়ে পরবর্তীতে আমি বুঝলাম যে আরে আমি কি করতেছি, আমি একদম বেসিক চিন্তা করি না, বাস্তব, আমি বাস্তবিক চিন্তা করি। আইকিউ মানে তো আমার বাস্তবিক চিন্তা ভাবনা। তা আমার বলছে ডানে যেতে, আমি ডানে গেলাম, বামে গেলাম, আমি জাস্ট এইভাবে গিয়ে পরে দেখি আরে এটা তো জাস্ট আমি এভাবে এভাবে এরকম করলে তো হয়ে যায়। আচ্ছা 105 ডিগ্রি হবে, সুফিয়া কোয়েশ্চেন করছে, আমরা দেখি চলো ভাইয়া এটা ইয়ে করেতে। তাহলে দেখো একটা সূত্র ক্লকের ক্ষেত্রে আমাদের একটা সূত্র 60h - 11m/2। তাহলে 60h প্রথম প্রশ্নটা কয়টা বাজে, 8টা বাজে, তাহলে 60 ইন্টু 8 মাইনাস কি 11 ইন্টু কি 0, কারণ কি মিনিট কি নাই, 8টা বাজে মানে কি একদম মিনিট তো নাই, তাই না? তাহলে দেখো, তাহলে 8 6 কত 48, তাহলে কত হলো 240 ডিগ্রি। প্রথমটার আনসার কত 240 ডিগ্রি। এখন কথা হচ্ছে এটা কি 240 ডিগ্রি হবে? হবে না ভাইয়া, হবে না। মনে রাখবা 180 ডিগ্রি থেকে যখন বড় হবে, 180 ডিগ্রি থেকে বড় হলে বড় হলে ওই মানকে 360 থেকে বিয়োগ করতে হয়, 360 ডিগ্রি থেকে ওই মান বিয়োগ করতে হয় 240, তাহলে আনসার হবে 120। এই একটা জিনিস মনে রাখবা, যদি 180-র বেশি হয় বা বড় হলে, 180 থেকে কি বড় হলে, 180 থেকে বড় হলে বা 180 থেকে কি বেশি হলে, 180-র বড় বা বেশি হলেই মানটা কি 360 থেকে আমি বিয়োগ করব, তাহলে কি হবে 120 হবে। কিন্তু ধরো 179 আসছে, ওইটা তখন আনসার হবে 179 যদি থাকে ওই 179 আনসার হবে। কিন্তু যখনই ভাইয়া 80 ক্রস করবে, তখন 360 থেকে তোমার ওটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো 180 কি ক্রস করছে না, 240 কবে 180 ক্রস করে চলে গেছে, 200 ক্রস করে চলে গেছে, তাহলে কি 360 থেকে বিয়োগ করতে হবে। বুঝছো জিনিসটা? আমরা পরে প্রশ্ন দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো এই যে এইটা 2 নাম্বারটা ক্ষেত্রে আমরা এখানে বসাই 60h - 11m/2 সূত্রে বসাই, কত বাজে 9টা, তাহলে এই যে 9টা কত 30, 9টা 30 বাজে এই 2, তাহলে এটা আনসারটা ধরো যে এরকম 6 নং কত 54, 540 মাইনাস কত 330 বাই কত 2, তাহলে এখানে কত হলো, এখানে 0 0, 4 থেকে 3 বাদ দিলে 1, 210/2, তাহলে 2 দ্বারা যদি 210 রে ভাগ করি কত আসে, তোমার 2 1 2, ঠিক আছে 1 যায় না থেকে একটা 0, এই 0 দিলাম, ঠিক আছে, তখন কি হলো তোমার 2 5 10, এই 105 ডিগ্রি। তাহলে এখানে কি আনসার 105 ডিগ্রি। তাহলে এখন কি বুঝতে পারতেছো আমি কি বললাম? এই ক্লকের ম্যাথের ক্ষেত্রে একটা সূত্র জাস্ট 60h - h মানে আওয়ার মানে ঘন্টা, m মানে মিনিট, 60h - 11m/2, এইটা থাকলে এইটার মধ্যে জাস্ট এই যে এতটা এত বাজে, 10টা 20 বাজে, 5টা 40 বাজে,
2:30 বাজে 1:30 বাজে যাই থাকুক না কেন ভাইয়া জাস্ট সূত্রে বসাই দিবা, সূত্রে বসাই দিয়া যা পাবা ওই মান বসাই দিবা। যদি এটা 180 থেকে কম হয়, যদি 180 থেকে কম হয় তাহলে এটাই আনসার, আর যদি 180 থেকে বেশি হয় তাহলে কি করব আমরা 360 থেকে বিয়োগ করব। আশা করি ক্লিয়ার, একদম সহজ করে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এই দুইটা জিনিস জানলে তোমার হয়ে যায়। অনেকে পরীক্ষার হলে যে এটা কিন্তু অপশনে থাকে যে 240 থাকে 120 থাকে, ঠিক আছে? এইটা করা যাবে না, 180 বেশি হলে 360 থেকে বিয়োগ করতে হবে। দেখো আজকে লাস্ট টপিক নাম্বার। নাম্বার মানে কি? সংখ্যা, ঠিক আছে? এই যে নাম্বার, এই নাম্বারে অনেক কিছু আসে। কি কি প্রশ্ন করে এখানে নাম্বারগুলোতে দেখো কি কি টাইপের প্রশ্ন আসে। বলে যে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা বলে, বলে ক্ষুদ্রতম ও বৃহত্তম, ঠিক আছে? তারপর হচ্ছে বলে এই তোমার কোনটি ভিন্ন, কোনটি ভিন্ন, এরকম প্রশ্ন আসে। এই তাহলে দেখো অনেক ধরনের প্রশ্ন আসে নাম্বারে। তো সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে নিচের কোনটি মৌলিক সংখ্যা আর নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। নিচের কোনটি মৌলিক সংখ্যা 180 হলে 180, 180 বেশি হলে বা জাস্ট বেশি, বেশি হলে 360 থেকে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া এগুলা ইজি এত দেখা যায়। হ্যাঁ ভাইয়া এটা ইজি, একটু জাস্ট তুমি করবা মারুফ, যখন তুমি বাসায় ভাইয়া আরও করবা ক্লাসটা আজকে, এটা একদম নোট করে ফেলবা। ধরো যারা পরে জয়েন করছো আজকে ক্লাসটায় তারা কি করবা জানো, এটা সুন্দর করে আবার শুরু থেকে করবা, একদম নোট করবা যে ভাইয়া যেভাবে বলছি টপিক দিবা, আইকিউ এর জন্য আলাদা একটা খাতায় বানাবা, একটা পেড খাতা কিনে ফেলবা অথবা একটা ছোট খাতা কিনে ফেলবা, বসুন্ধরার মোটা খাতাগুলা 85 টাকা দামের, যে কি আইকিউ, এটা আমাদের শুধু আইকিউ নোট করবা। সারা জীবন আইকিউ কিন্তু লাগবেই, তুমি চাকরি বাকরি পরীক্ষা দাও যাই দাও, এখন শিখলে আজীবন কাজে লাগবে। তো তুমি আইকিউ লিখে কি করবা, একদম টপিক ওয়াইজ। ভাইয়া বলছে কি ব্লাড রিলেশন লিখে যা যা পড়াইলাম করলা, মিরর রিফ্লেকশন যা করাইছি করলা, সব কিছু বলে নোট করবা, করার পর তারপর এখানে আবার প্র্যাকটিস করবা, দেখবা যে তোমার কাছে পানি হয়ে যাবে আইকিউ। আমি তোমার বললাম দেখো নাম্বার, দেখো বলে মৌলিক সংখ্যা। এখন 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কতটি, এটার একটা ফোন নাম্বার সিরিজ আছে, এটা সিরিজ আছে। দেখো জিনিসটা 4 4 2 2 3 2 2 3 2 1। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 1 থেকে 100-র মধ্যে এই যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে 1 থেকে 10, এটা হচ্ছে কি 11 থেকে 20, এটা হচ্ছে কি 21 থেকে 30, এটা হচ্ছে কি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এই যে ভাই এই যে একটা জিনিস লিখলাম রে, এই যে এই 4 4 2 2 3 2 2 3 2 1, এটা কিন্তু খুবই মজার ছলে মনে রাখা যায়, খুবই মজার ছলে, যে 4 4 2 2 3 2 2 3 2 1, 4 4 2 2 3 2 2 3 2 1, এটা একদম মুখস্থ করে ফেলবা আজীবনের জন্য। এটা তোমার ম্যাথের ক্ষেত্রেও কাজে লাগবে, আইকিউ ক্ষেত্রেও কাজে লাগবে। তোমাকে প্রশ্ন করে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, 4টি, 11 থেকে 20 4টি, 21 থেকে 30 2টি, 31 থেকে 40 2টি, 41 থেকে 50 3টি, 51 থেকে 60 2টি, 61 থেকে 70 2টি, 71 থেকে 80 3টি, 81 থেকে 90 2টি, 91 থেকে 100 1টি। টোটাল কয়টা, 4 আর 4 8, 10 12 13 15 17, ঠিক আছে? কত হলো, 4 8 10 12, 12 আর 3 কত তোমার হচ্ছে 15, 15 আর 2 17, 18 19 20 21 22 23 24 25। তাহলে 1 থেকে 100-র মধ্যে টোটাল 25টি মৌলিক সংখ্যা রয়েছে। একটা প্রশ্ন আসে 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কতটি, কি হবে আনসার 25টি। প্রশ্ন আসে 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, তখন কি করবা, 41 থেকে 50 মানে কি 10 20 30 40 50, এখানে তাহলে 4 4 2 2 3, তাহলে 3টি। দেখো 41 থেকে 50-এ কয়টা, 3টা।
টেকনিক দেখছো ভাইয়া কিভাবে টেকনিক শিখাই দিলাম, ঠিক আছে, কিভাবে টেকনিক শিখাই দিলাম। আইকিউ কোন কোন ভার্সিটিতে কোশ্চেন হয়? চিটাং ভার্সিটিতে হয়, জাহাঙ্গীরনগরে হয়, ঠিক আছে। তুমি যদি আইকিউ পারো ভাই, জাহাঙ্গীরনগরের বি ইউনিটে চান্স পাও তোমার 50% হয়ে যায়। তুমি যদি আইকিউ পারো, অনেক ছেলে মেয়ে আইকিউ তোমার পারে না, অনেক, এটা পারেই না, ভয় পায়, আনসারই করে না। তো তুমি যদি আইকিউটা ভাই তুমি যদি সবগুলা করতে পারো, তোমার তো অনেক প্লাস পয়েন্ট। সো আইকিউ সবাই ফোকাস করো। এবং তোমাদের আরেকটা প্রশ্ন থাকে যে ভাইয়া আপনাদের যে কোর্স ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 3.0 কোর্স, এটাতে কি ভাইয়া শুধু বাংলা ইংরেজি জিকে? না ভাই না, তোমাদেরকে আইকিউ করানো হবে, ম্যাথও করানো হবে, আইসিটিও করানো হবে। যেন তোমার গুচ্ছে যারা পরীক্ষা দিবা, গুচ্ছে কিন্তু আইসিটি আছে, বা যেখানে যেখানে আইসিটি আছে, তো তোমাদের আইসিটিও করাবো আমরা, আইকিউ করাবো, এবং কি তোমার আমরা এই কি করাবো, ম্যাথও করাবো, সব থাকবে এখানে। যে শুধু চিন্তা করতে পারে ভাইয়া ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন কোর্সটার মধ্যে কি শুধু কি বাংলা ইংরেজি জিকে থাকবে? না, যারা অলরেডি আমাদের পেইড ব্যাচে আছে তারা তো করতেছে ক্লাস, ঠিক আছে, ডেইলি পরীক্ষা দিচ্ছে, উইকলি টেস্ট দিচ্ছে, ঠিক আছে। সো তোমরা যারা এখনো ডিসিশন নিতে ভুগতেছো যে ভাইয়া আমি কই ভর্তি হব, যারা প্রত্যন্ত অঞ্চলে আছো এখনো, যে ঢাকায় ভর্তি হওয়ার ওইরকম ধরো যে আর্থিকভাবে মানে একটু প্রবলেম তোমাদের, তো তারা কিন্তু এই যে কোর্সটা কিন্তু তোমরা এনরোল করতে পারো, বুঝছো। আশা করি যে ভাইয়া খুব সুন্দর হবে। আমরা ধরো যে এই যে সত্যি কথা যদি বলতে, এই যে জিনিসগুলো যে আজ তোমাদের জন্য রেডি করছি, ক্লাসটা যে নিতেছি, বিশ্বাস করবে না, কালকে রাতে আমি 4টার সময় ঘুমাইছি, ঠিক আছে, আমি 4টায় ঘুমাইছি। আমি দেখছি যে কোন জিনিসগুলা আমার করলে তোমার প্রায় 70% আজকে ক্লাসটা কভার করবে। যে তুমি যদি তোমাদের কোনগুলা করাইলে, কোন কোন প্রশ্নগুলা ব্লাড রিলেশন মিরর থেকে কোনগুলা করাইলে খুঁজে 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 বই ঘেটে 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 তোমাদের জন্য এগুলো নিয়ে আসছি। তাহলে আমরা যদি ভাইয়া এত কষ্ট করতে পারি, তুমি এই 3টা মাস কেন কষ্ট করবে না? 3টা মাস একটু কষ্ট করে দেখো ভাইয়া, তোমার দেখবা যে খুশি, এত খুশি, সারা জীবন মনে থাকবে। এই যে অ্যাডমিশন টাইমের সময়টা সারা জীবন মনে থাকবে, এবং সারা জীবন মিস করবে যে ইস আমি যদি একটু ভালো করে পড়তাম, আজকে আমি এখানে পড়তাম, বা আমি এই ভার্সিটিতে পড়তে পারলাম, আমি ওই সাবজেক্টে পড়তে পারতাম, ঠিক আছে। তো আফসোস যেন না করতে হয়, তাই সময়টাকে এখনই কাজে লাগাও, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। তো আমরা পরে আবার ফিরে আসি। দেখো তাহলে মৌলিক সংখ্যা রিলেটেড প্রশ্নগুলো দেখো, যে বলে 1 থেকে 100 মধ্যে কতটি? 25টি। এরকম এরকম কয়টি? যে তোমার বলো যে যে 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? তাহলে এই যে 4 4, এই যে 4টি। দেখছো টেকনিকটা দেখো, 4 4 2 2 3 2 2 3 2 1, তোমার কিন্তু ইজিলি তুমি হয়ে যাচ্ছে। তারপর দেখো একটা পরের টপিকটা যদি আমরা যাই, ক্ষুদ্রতম ও বৃহত্তম, ঠিক আছে, ক্ষুদ্রতম ও বৃহত্তম। দেখো একটু ক্লাসটা কিন্তু আজকে লেন্দি হয়েছে, বাট লেন্দি হইলেও ভাই বিশ্বাস করো বেসিক তোমার জানতে হলে একটু কষ্ট করতে হবে, বুঝছো। তোমরা অনেকে বলো যে ভাই 1 ঘন্টার বেশি লাইভ হয়ে যাচ্ছে, একটু শর্ট করা যায় না? ভাই শর্ট করতে পারতাম, কিন্তু ভাই তোমাকে তো এখানে শেখানোর জন্য আসছি। তোমাকে যদি তুমি সুন্দর করে যদি শিখতে চাও, তোমার কিন্তু ক্লাস একটু লেন্দি হবে, এটাই নর্মাল। কারণ তোমার বেসিক কিন্তু অ্যাডমিশনে তোমাকে বেসিক পড়ায় না রে ভাই, বেসিক কেউই পড়ায় না, বুঝছো। তুমি সায়েন্স আর্টস কমার্স যায়, তোমাকে সব ভাইরা বলবে, সব স্যাররা বলবে, ইনস্ট্রাক্টররা বলবে, মেন্টররা বলবে যে বেসিক শিখবে এখন। কিন্তু দেখো আজকে যে ক্লাসটা করাইছি, একদম বিলিভ করো ভাইয়া, তোমার বেসিক থেকে আমি আলোচনা করছি। আমি কিন্তু তোমাকে বলি নাই যে এই প্রশ্ন সাইডে লিখি নাই যে যাবি এত সাল, চবি এত সাল, আমি কিন্তু ওগুলা প্রশ্ন আনি নাই, নিজের মতো করে আমি সাজাইছি আজকে তোমাদের জন্য এটা, যে আমি শিখাবো যেন তোমাদের ইজি হয়। তো দেখো ক্ষুদ্রতম বৃহত্তম, বৃহত্তম কথা মানেই ভাইয়া মনে রাখবা যে শুরু হবে 9 দিয়ে। বৃহত্তম মানে কি 9 দিয়ে শুরু হবে। তোমারে বললো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ঠিক আছে, এই তোমারে বললো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 1 2 3 4 5, ঠিক আছে। বৃহত্তম মানে ভাই 9 দিয়ে শুরু হবে, আর ক্ষুদ্রতম মানে ভাই এই যে 1 দিয়ে শুরু হবে, 1 0 0 এরকম, এরকম। তোমারে ধরো প্রশ্ন বলো যে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম, তাহলে কি 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, ব্যবধান কত, বিয়োগফল কত? বিয়োগফল মানে জানো যে বিয়োগ, ব্যবধান মানেও বিয়োগ, পার্থক্য মানেও কি বিয়োগ। তা তোমাকে যখন বলবে যে 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য লেখো, তাহলে ক্ষুদ্রতম কি হবে ভাই? ক্ষুদ্রতম হচ্ছে ধরো যে 1 দিয়ে তোমার কি হবে, 5 বানাইতে কটা লাগে? এই
ঠিক আছে, 1 2 3 4 5 এই, ঠিক আছে। আর ধরো যে তোমার বৃহত্তম কি, আচ্ছা এখানে দেখো, আরে কি রে, যে বৃহত্তম ক্ষুদ্রতম কথাটা বললে হচ্ছে তোমার কি হবে, আগে 9 আর 1 দিয়ে শুরু হবে। তোমাদের এখানে ধরো কি বললাম যে বৃহত্তম, বৃহত্তম কথাটার মানে হচ্ছে 9, ঠিক আছে। আর হচ্ছে ক্ষুদ্রতম মানে কি, ক্ষুদ্রতম মানে হচ্ছে 1 দ্বারা শুরু হবে, এই যে 1 0 0 এরকম এরকম হয়। আর বৃহত্তম মানে হচ্ছে তোমার 9 9 এরকম হয়, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে যে তোমার এগুলা পার্থক্য বলে, যোগফল বলে। তারপর ধরো যে এই নাম্বারের মধ্যে আরো আরেকটা জিনিস যদি আমি যে অ্যাড করি, যে ধরো যে সিরিজ, সিরিজ, সিরিজটাও কিন্তু আসে, এগুলো কিন্তু তোমাদের আলোচনা করছি, যে বিগত বছরের প্রশ্নগুলো যখন সলভ করেছি তখন কিন্তু আলোচনা করছি। তারপর দেখো 3 নম্বর যেটা, যে কোনটি ভিন্ন, এই যে ভিন্ন যেটা বললাম, এটা কি জানো, একটু ভিন্ন জিনিসটা আমি আলোচনা করি। দেখো ভিন্ন কথাটা হচ্ছে, আমাকে ধরো আনসার দিছে, যে আমাকে প্রশ্ন বলছে যে কোনটি ভিন্ন, কোনটি ভিন্ন, কোনটি ভিন্ন। ক নাম্বারে আমাকে দিছে √9, খ নাম্বারে দিছে √16, গ নাম্বারে দিছে √121, ঘ নাম্বারে দিছে কত জানো, ঘ নাম্বারে দিছে হচ্ছে ধরো যে 80। কোনটি ভিন্ন, কেউ কি বলতে পারবা? ভাইয়া আইকিউ কোন পাবলিকেশনের বইটা ভালো হবে? এখন আইকিউ ধরো যে এটা অনেক টপিক, তুমি অনেক বই কিনতে পারো। যেমন একটা আছে ওরাকল, যেটা বইটা, ঠিক আছে, ওরাকল একটা বই আছে, ওরাকল প্রকাশনের আইকিউ একটা বই, এটা খুবই ভালো। ইভেন ধরো যে আমিও সিভিল সার্ভিসের জন্য টুকটাক প্রিপারেশন নিচ্ছি, ওইখান থেকে ধরো যে আমি স্টিল নাও করি, ঠিক আছে। যে ওরাকল প্রকাশন কিন্তু এটা অনেক বড় ভাই, তুমি তো এটা শেষ করতে পারবে না। তোমার আপাতত কাজ হচ্ছে কি জানো, যারা এই যে বলতেছো যে কোন বই কিনবো, কোন বইটা পড়বো, তোমরা আপাতত ওই যে কোয়েশ্চেন ব্যাংকগুলা কিনো, কোয়েশ্চেন ব্যাংক কিনো, পারলে আইকিউর একটা কোয়েশ্চেন ব্যাংক কিনো, জাহাঙ্গীরনগরে বি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা কিনে ফেলো, বা চিটাং ডি ইউনিটের প্রশ্ন ব্যাংক, পানকড়ি, ঠিক আছে, এগুলা কিনে ফেলো। এটা কিনলে ওই যে যেগুলো আসে এগুলা সলভ করো। কারণ তোমাকে যদি এখন বইয়ের কথা বলি, ওরাকল প্রকাশনী বা বিসিএস কনফারেন্স বা বিভিন্ন কোম্পানির নাম যদি আমি বলি, এগুলো অনেক অনেক প্রশ্ন, তুমি কয়টা রেখে কয়টা সলভ করবা, 500 বই তুমি সম্ভব? এখন তোমার যদি ওই কেলিবার থাকে ভাইয়া, যে আমি 3 মাসের মধ্যে শেষ করবই, আমি প্রতিদিন প্রায় কত 50 60 পেজ করে পড়বো, দ্যাটস এনাফ, অবশ্যই তুমি করো। কিন্তু যদি তোমার যদি চিন্তা থাকে যে না ভাই আমার জাস্ট হালকা একটু জানলে হবে, বেসিক জানবো, হালকা প্র্যাকটিস করব, তাহলে তুমি কি করো, কোয়েশ্চেন ব্যাংকগুলা কিনো, কোয়েশ্চেন ব্যাংকগুলা কিনলেই হবে। এটা 80, অনেকে কিন্তু বলছে 80, কেন 80 ভাই? এটা হচ্ছে দেখো পূর্ণবর্গ সংখ্যা, একটা কথা আছে বুঝছো, পূর্ণবর্গ সংখ্যা, আমি যে 9 রে রুট করি আমার হয় কি 3, আমি 16 কে রুট করলে আমার হয় 4, আমি যদি 121 কে রুট করি আমার কিন্তু হয় 11। যারা হচ্ছে সায়েন্সে আসো বা যারা একটু ম্যাথে ভালো, আর্টসে থাকলেও কি অনেকে আছে ম্যাথে ভালো, জেনারেল ম্যাথটাই মেইনলি তোমার অ্যাডমিশনে আসে, যে ইন্টারের হায়ার ম্যাথের যে তোমার ক্যালকুলাস, ঠিক আছে, এগুলা এগুলা কখনো আসে না, বৃত্ত সরল রেখা এগুলো আসে না, তোমার 9 10 এর জেনারেল ম্যাথটাই আসে, বেসিক জিনিসগুলো। তাহলে দেখো পূর্ণবর্গ, এইটাও পূর্ণবর্গ, এইটাও পূর্ণবর্গ, এইটাও পূর্ণবর্গ, কিন্তু 80 কি ভাই পূর্ণবর্গ না? 80 যেহেতু পূর্ণবর্গ না, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে তোমার আনসার। কোনটি ভিন্ন, এরকম টাইপের আসে। তাহলে নাম্বার থেকে বুঝছো কি ধরনের প্রশ্ন আসে। আবার ধরো যে আছে কি সিরিজ বলে, সিরিজ, এই যে সিরিজ যে কথাটা বললাম, তো তোমারে ধরো এরকম বলে দেয় যে ভাই, যে ধরো নর্মাল আসে 1 3 5 7 এরকম ডট 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 যাওয়ার পর বলে যে আটতম সংখ্যাটি কি হবে, আটতম সংখ্যা। তাহলে আটতম সংখ্যা কি, তাহলে 1 3 5 7, আমি যদি দেখি 1 3 5 7 এগুলোকে বিজোড়, তাহলে 1 3 5 7 9 11 13 15 17, ঠিক আছে, আমি গেলাম। তাহলে আটতম 1 2 3 4 5 6 7 8, তাহলে আটতম কি হবে, এই যে 15 হবে, বুঝছো, এরকম টাইপের সিরিজ আসে। আচ্ছা জেনারেল ম্যাথ ইনশাআল্লাহ পারি, তাহলে তো ভাই আলহামদুলিল্লাহ, পারলে তো অনেক ভালো, ঠিক আছে, যে এরকম টাইপের সিরিজের প্রশ্নগুলা আসে। আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই, জাস্ট আমি একটা লাস্ট একটা নিয়ে একটু কথা বলি, যে সিরিজের একটু লেন্দি হয়েছে ভাই ক্লাসটা, বাট আজকে ক্লাসটা করলে ইনশাল্লাহ আইকিউ এর তোমার অ্যাটলিস্ট বলতে পারি যে এই 5টা টপিকের 70% আমি তোমাকে করাই দিছি, অ্যাটলিস্ট 70% তোমাকে আমি শেষ করাই দিছি আজকে এখানে। দেখো
অনেক সময় আসে যে এরকমও আসে, সংখ্যা এই অক্ষর দিয়েও আসে যে এ বি, ঠিক আছে, এইটা সমান এরকম আসে। তা দেখো এ বি, এ বির মাঝখানে কি স্পেস গেছে না, সিডি বাদ, সিডি দিয়ে ই এফ, তাহলে এ বি সি ডি ই এফ, এই যে জি এইচ, এটা কি বাদ, আই জে, তারপর কি কে এল, কিন্তু আনসার কি হবে এম এন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন। এখন কথা হচ্ছে ভাইয়া আনসার কেন এম এন হবে? এই যে দেখো জিনিসটা হচ্ছে রে ভাই, এখানে তো আমাকে স্পেস দিচ্ছে, আমাকে দুইটা বাদ দিয়ে দিয়ে করছে, কিন্তু বাদ, দুই ঘর বাদ, দুই ঘর বাদ, দুই ঘর বাদ, তাহলে এর তো পরেরটাই হবে, আই জে কে এল হবে না, এটা আই জে কে এল হবে না, এটা কি হবে এম এন হবে। বুঝছো কি বললাম? এরকম আসে অনেক সময় সিরিজের, যে এ বি আছে, ই এফ আছে, আই জে আছে, পরেরটা কি হবে, তাহলে কি এ বির পর দুই ঘর নাই, সিডি নাই, ই এফ জি এইচ নাই, আই জে কে এল নাই, কি আনসার হবে এম এন। তাহলে এটা কি, এটা হচ্ছে আনসার। এই এরকম আসে, সংখ্যা দিয়ে আসতে পারে, অ্যালফাবেট দিয়ে আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কি এরকম ধরো যে ওই যে আমি তোমাদের কিন্তু এগুলো বলছিলাম যে গুণোত্তর সংখ্যা, ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার কি বলে সমান্তর সংখ্যা, ঠিক আছে, তারপর ভগ্নাংশ, ভগ্নাংশ দিয়েও কিন্তু আসে, যে এরকম ধরো যে এরকম আসে যে তোমাকে ধরো বললো যে 1/4, 1/4, এরকম বললো, এটা ধরো যে এ, ঠিক আছে, বি নাম্বার ধরো তোমাকে বললো যে 81/144, এরকম বললো। তারপর এখানে ধরো তোমাকে বলছে যে কি বলছে, ধরো 25/49, আর এখানে ধরো তোমাকে বলছে যে 109 ভাই কত 115, এইটাও ধরো যে তোমার বলছে যে কোনটা ভিন্ন, তো এটা কি হবে, এটা কিন্তু ভিন্ন হবে এটাই। দেখো এগুলাও কিন্তু পূর্ণবর্গ, এগুলাও কি পূর্ণবর্গ, এগুলাও পূর্ণবর্গ, এটা যে রুট করি আনসার কি হয় 1/2, এটা যদি রুট করি পূর্ণবর্গ হয় 9, 12 12 144, এটা রুট করলে কি হয় 7 7 49, 5 5 25, কিন্তু এটা রুট করলে কিছু হয়, কিছু হয় না, তাহলে আনসার এটা, কোনটি ভিন্ন। তো অনেক কিছু ভাই আজকে আলোচনা করলাম, ঠিক আছে, আলোচনা করলাম এই জিনিসগুলো, ধরো যে তোমাদের আশা করি যে স্যার এটা একটা দাড়ি মতো, আচ্ছা দেখো, হ্যাঁ ধারার মতো, হ্যাঁ এটা একটা কি ধারার মতো, ঠিক আছে, ধারাই ভাই, এটা সিরিজ মানে কি ধারা, সিরিজে বাংলা। তো অনেকের প্রশ্ন থাকে যে তোমাদের এই যে কারা কারা পরীক্ষা দিতে পারবা, মানবিক, বিজ্ঞান, ব্যবসা, তুমি সায়েন্স আর্টস কমার্স যাই হও না কেন ভাই তুমি পরীক্ষা দিতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। তো তোমাদের এই যে আজকে ক্লাসটা নিলাম ভাই, এখানে ধরো যে একদম ক্লাসের নাম কি দিছিলাম আমি, জিরো থেকে হিরো, আশা করি তো মধ্যে তোমাকে আমি জিরো থেকে হিরো বানায় দিতে পারছি বলে আমার বিশ্বাস এটা, ঠিক আছে। ওয়েলকাম, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। যারা যারা ক্লাসে একদম ছিলা শুরু থেকে সবাইকে ধন্যবাদ, এবং তোমরা যারা যাদের তোমাদের ফ্রেন্ডে যাদের চিটং ভার্সিটি চিটংয়ের দিকে যারা আছে, জাহাঙ্গীরনগরের আশেপাশে যারা আছে, বা যাদের টার্গেট মূলত জাহাঙ্গীরনগর, ঠিক আছে, তো তাদেরকে অবশ্যই ক্লাসটা মেনশন করে দাও এখনও, যে তারা যেন পরবর্তীতে ক্লাসটা দেখে নেয়, বা অনেকের ইনবক্স এটা দিয়ে দাও, আমার এই পেজটা তো লাইভ, তো এটা তো থাকবেই পেজে। তো তোমরা যারা এইটাই বলবো ভাইয়া যে অ্যাডমিশন টাইমটা খুবই ক্রুশিয়াল মোমেন্ট একটা, সো তুমি এখনও যদি দ্বিধায় থাকো তাহলে আমার মতে এটা বোকামি হবে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব তুমি কোর্স কিনে ফেলো। আমি বলতেছি না যে আমাদের কোর্স কেনার জন্য, তোমার কথা হচ্ছে তুমি দেখো সবার ক্লাসই দেখো, তুমি দেখে যার ক্লাস ভাল লাগে, যার ক্লাস ভাল লাগে, যেই মানে তোমার মানে কোম্পানি বা যেই তোমার প্রতিষ্ঠানে ক্লাস ভাল লাগে তুমি তাদের কোর্সই কিনে ফেলো, সময় নষ্ট করো না, কারণ সময় নষ্ট করার মতো তোমার সময় নাই। তোমাদের এখানে যদি দেখো আমাদের এই যে এখানে কি কোর্স ফিটা হচ্ছে 3000 টাকা, তো তোমাদের এটা কিন্তু আমরা বলছি যে এই যে 600 যদি প্রোমো কোডটা ইউজ করো তাহলে এই 3000 টাকার পরিবর্তে কিন্তু কোর্সটা তুমি 2400 টাকায় পাচ্ছ। অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি আমাদের এখানে আছে, প্রায় 1500 প্লাস কিন্তু অলরেডি কোর্সটা এনরোল করেছে এবং ওরা ক্লাস করতেছে। হ্যাঁ পিডিএফ অবশ্যই দিয়ে দিব ভাইয়া, বুঝছো, অলরেডি ক্লাস করতেছে। তো তোমরা যারা এখনো এটা ডিসিশন নিতে ভুগতেছো যে ভাইয়া আমি কি করব না করব, তোমাদেরকে আমি বলবো যে যেখানে পারো ভর্তি হয়ে যাও,
আরও যদি তোমাদের কোনো সমস্যা হয় যে তোমরা কি করতে পারো, এই যে যদি আরও তোমাদের কোনো প্রশ্ন থাকে, যে এটা হচ্ছে যে তানভীর হোসেন তাইফ, এটা আমার এফবিআইডি, হ্যাঁ, এখানে তোমরা যে কোনো প্রবলেম তোমরা আমাকে বলতে পারো। এই যদি আইকিউ রিলেটেড হয় আমি তোমাকে অবশ্যই বলে দিব। এবং তোমাদের যদি কোর্স রিলেটেড কোনো ইয়া হয় তোমরা যেটা স্ক্যান করতে পারো, অথবা যে বন্দি পাঠশালার যে পেজ আছে ওখানে জানতে চাইলে তোমরা ইনবক্স করলে কি তারা তোমাকে জানিয়ে দিবে। আর তোমরা আরও যদি প্র্যাকটিস করতে চাও, আমার একটা পেজ, এটা হচ্ছে আমার পেজ, এফবিতে একটা পেজ আমার, যে জিকে উইথ তাইফ, এই জিকে উইথ তাইফ আমার একটা পেজ এটা। তো এই পেজে তুমি কি করতে পারো, এটা একদম তুমি এখানে ধরো যে পরীক্ষা টরীক্ষা দিতে পারো, কারণ এখানে ধরো যে ফ্রি ক্লাস টাস থাকে, আমার কিছু ক্লাস টাস নেই, প্লাস হচ্ছে তোমার ওই যে এমসিকিউ টাইপের কিছু দেই, তোমার ওই যে আইকিউ বা হচ্ছে সাধারণ জ্ঞানে এমসিকিউ দেয় আর কি। তো ওগুলা ধরো যে তুমি যদি করো ইনশাল্লাহ দেখবে যে এখান থেকেও কমন পাবা, আমার বিশ্বাস, ঠিক আছে। তো এই যে পেজ দিলাম, আইডি দিলাম, সব কিছু একদম ডিটেলসে তোমাকে বললাম। এবং আজকের ক্লাসটা যদি তুমি করে থাকো, আমি এইটা বলতে পারি এই 5টা টপিক, ব্লাড রিলেশন, মিরর রিফ্লেকশন, ক্লক, ডিরেকশন, নাম্বার, এই 5টা টপিকের আমি 70% তোমাকে আজকে আমি ক্লাসে করাই দিছি, যেটা ভাইয়া একটা প্রিমিয়াম, তুমি যদি একটা ব্যাচও পড়ো না আইকিউ এর, ওখানেও আমার মনে হয় না যে এত ডিটেলসে, এত শর্টকাটে, এত বাস্তবিকভাবে, প্র্যাকটিক্যালভাবে তোমাকে আইকিউটা করাবে কিনা আমি জানি না, করালে করাতে পারে, বাট আমার মনে হয় না, যে খুবই কম যে এইভাবে একদম তোমার, আমি কিন্তু একদম লাইভ তোমাদের কিভাবে গেলে সুবিধা হয়, কিভাবে করলে কি হয়, সব কিছু কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আশা করি যে তোমরা ভালো করবা, অ্যাডমিশনে শুরু থেকে লেগে থাকো, 3টা মাস ভাই একটু পরিশ্রম করো, দেখবা যে বাবা মার মুখে হাসি ফোটাও, এমনভাবে পড়া শুরু করো, এখনো যারা পড়া শুরু করো নাই, যেন তোমার বাবা মা তোমাকে পড়ার টেবিল থেকে তুলে আনে, যে কিরে এত পাগল হয়ে গেল, এমনভাবেই পড়ো। একটা স্বপ্নের জায়গায় যখন তুমি চলে যাবা, তোমার স্বপ্নের জায়গায় যখন চলে যাবা, তখন কিন্তু দেখবা যে সবাই খুশি, ফ্যামিলি খুশি, তোমার নিজ যে আত্মা, মানসিক একটা প্রশান্তি পাবা। সো সবাই, কেউ তোমরা সময় নষ্ট করবা না, কেউ মোবাইল ফোনের পিছনে ইয়ে করবা না, খেলাধুলা করো, যাই করো, সব কিছু ইউজ করো, বাট মিস ইউজ করা যাবে না, ওভার ইউজ করা যাবে না। তো সবার জন্য শুভকামনা রেখে আমি ক্লাসটা আজকে এখানেই শেষ করছি।